ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনাদের প্রতিও রইল আমার দেশপ্রেমের শুভেচ্ছা, আন্তরিকতা ও ভালোবাসা। দর্শকবৃন্দ, আজকের পৃথিবীর আধুনিক বিশ্বে আমরা নির্বাচন পদ্ধতি নিয়ে আমরা কথা বলি। নির্বাচন পদ্ধতি নিয়ে যখন আমরা কথা বলি এবং নির্বাচনে রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং তাদের ওয়াদা, এজেন্ডা, এগুলো নিয়ে আমরা কথা বলি। যেমন পশ্চিমা বিশ্বে অথবা উন্নত বিশ্বে যখন নির্বাচন হয়, নির্বাচনে প্রার্থী যারা হয় অথবা রাজনৈতিক দল যারা হয়, তারা এসে জনগণের সামনে প্রত্যেকটা মিটিং এ কন্টিনিউয়াসলি হ্যামারিং করতে থাকে যে আমরা দেশের জন্য এটা করব, সমাজের জন্য এটা করব, হেলথ কেয়ারের জন্য এটা করব, অসুস্থতার জন্য এটা করব, চাঁদাবাজি রোধে এইটা করব, দখলবাজি রোধে আমরা এটা করব, দুর্নীতি দমনে আমরা এইটা করব, অর্থনৈতিক উন্নয়নে আমরা এটা করব। কন্টিনিউয়াসলি তারা হ্যামারিং করতে থাকে এবং প্রত্যেকটা ক্যান্ডিডেট এবং রাজনৈতিক দল তারা বলে যে একটা দেশ পুনর্গঠনে, একটা সমাজ পুনর্গঠনে আমরা এই ভূমিকাগুলো রাখবো। আমেরিকায়, ইউরোপে, প্রত্যেকটা উন্নত বিশ্বে এই ধরনের চর্চা আছে। নির্বাচনের আগে এই এজেন্ডাগুলো নিয়ে তারা কথা বলে এবং এই এজেন্ডাগুলো ডেলিভার করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে, কারণ জনগণের কাছে তারা সরাসরি গিয়ে নির্বাচনের প্রার্থী যারা, দলীয় প্রার্থী যারা, তারা বিভিন্নভাবে সভা করে, সেমিনার করে, টাউন হল মিটিং করে, চার্চে যায়, মসজিদে যায়, সিনাগগে যায়, ধর্মীয় উপাসনালয়ে যায়। ওখানে গিয়ে তারা বলে আমরা এই কাজগুলো করব। শুধু অনুন্নত দেশগুলোয়, সাউথ আমেরিকান কান্ট্রিগুলো হতে পারে, এশিয়ান অনেক গরিব কান্ট্রিগুলো হতে পারে, আফ্রিকার অনেক গরিব কান্ট্রিগুলো হতে পারে, তারা কি করে জানেন? জনগণের সেন্টিমেন্টকে পুঁজি করে তারা একটা ফর্দ লেখে। জনগণ কোন কথাটা বললে খুশি হয়, একটা ফর্দ। দর্শক বৃন্দ, মনোযোগ দিয়ে শুনবেন। ওই দেশগুলো জনগণের সেন্টিমেন্টকে পুঁজি করে তারা একটা ফর্দ লেখে। ওই ফর্দে লেখে, ধরেন ওই দেশের কোনো সামর্থ্য নাই লোকজনের প্রত্যেকটা ঘরে ঘরে ভাত পৌঁছায় দেওয়ার, কিন্তু ওইখানে বলে ওই দল আমার দল নির্বাচিত হলে আপনার ঘরে ভাত পৌঁছায় দেওয়া হবে, আপনার ঘরে গরুর মাংস পৌঁছায় দেওয়া হবে, আপনার ঘরে ডাক্তার পৌঁছায় দেওয়া হবে, আপনাদের ছেলেপানদেরকে চাকরি দেওয়া হবে, হসপিটাল প্রতিষ্ঠা করা হবে, আমার দলের লোকজনরা ধর্ম যাজকের মতো সৎ হবে, আমার মানে দলের লোকজনরা আপনাদের নার্সের মতো সেবা করবে। এখন দর্শকবৃন্দ বলবেন সাউন্ডস টু গুড। জনগণ বলবে ওরে বাবারে বাবা, দলের আশা আকাঙ্ক্ষা এবং দেশ গড়ায় আমাদের মনের কথা বলছে, তো তারা খুশি হয়ে যায়। আপনাদেরকে আমি একটা উদাহরণ দেই। আফ্রিকার একটা জঘন্য দেশ, আমি ভুল বলছি, পৃথিবীর কোন দেশই জঘন্য না, আফ্রিকার একটা অতি গরিব দেশ, ওই গরিব দেশটার নাম হলো ক্যামেরুন অথবা মোজাম্বিক। ধরেন মোজাম্বিক। আপনারা কি জানেন ওখানকার রাজনৈতিক দল এসে কি বলল? বলছে দেশে কোনো বেকার থাকবে না। ঠিক আমির খসরু মাহমুদ এবং তারেক রহমান বলছে বিএনপি সরকারে আসলে 1 কোটি সরকারি জব তারা ক্রিয়েট করবে। তো মোজাম্বিকে বলছে যে তারা যদি সরকার গঠন করে দেশে কোনো বেকার থাকবে না, তারা 1 কোটি 2 কোটি জব ক্রিয়েট করবে। তারা যদি নির্বাচিত হয় কোনো ঘরে ভুখা কোনো লোক মারা যাবে না দেশে, এবং তারা যদি নির্বাচিত হয় বিনা চিকিৎসায় একজন মানুষ মারা যাবে না। তারা যদি নির্বাচিত হয় শিল্প কলকারখানা গড়ে মোজাম্বিককে সয়লাভ করে দেবে। এখন নির্বাচন হলো, কারণ ওই দল যেভাবে ক্যাম্পেইন করেছে যে তাদের জন্য তো এটা করবে। নির্বাচন হলো, নির্বাচন ওই দল জিতলো। 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, যা প্রমিস করেছে এর কোনোটাই আসে নাই। এবং দর্শকবৃন্দ, 4 বছরের মাথায় তারা কোনো কিছু ডেলিভার করতে পারে নাই। এখন 4 বছর পরে কি হয়েছে আপনারা কি জানেন? আবার নতুন একটা ফর্দ লেখা শুরু করেছে। ওই ফর্দ লেখে সামনে চলে এসছে। এবার কি করেছে জানেন?
ওই দেশের ওই দলের যে নেতারা মিটিং করতে গেছে, মহিলারা তারা জুতা দিয়ে তাকে পিটানো শুরু করেছে, ঝাড়ু দিয়ে তাকে পিটানো শুরু করেছে, রাস্তাঘাটে চোর গুন্ডা বদমাশরা ছুরি মারা শুরু করেছে। ঠিক ওই মুহূর্তে একজন সেনা প্রধান দেশের জরুরি অবস্থা দিয়ে ক্ষমতা নিয়েছিল, ভদ্রলোকের নাম জেনারেল ওয়েন মিশেল। হাউএভার, আজকের এই স্টোরিটা কেন বললাম জানেন? আপনারা সবাই কমপ্লেন করছেন বিএনপি চাঁদাবাজি করছে, বিএনপি দখলবাজি করছে, বিএনপি টেন্ডারবাজি করছে, বিএনপি ধর্ষণ করছে, বিএনপি দখল করছে। একটা মজার কথা, বিএনপির ৩১ দফার ভিতরে কোথাও লেখা নাই যে এগুলো বন্ধ করতে হবে, কোথাও লেখা নাই। বিএনপির ৩১ দফার ভিতরে কোথাও লেখা নাই চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এবং দুর্নীতি এর বন্ধের কোনো দফা নাই। এর যদি দফা না থাকে তাহলে আমি কি বলতে পারি যে বিএনপি নির্বাচিত হলে এ সবকিছু বৈধ? আমি এটা নিয়ে কথা বলব। জামাতের সাথে আমরা কম্পেয়ার করব, এনসিপির সাথে আমরা কম্পেয়ার করব, এবং আজকের আরো একটা বিষয় নিয়ে কম্পেয়ার করব। সালমান রহমান হাজতে আসার সময় তাকে দেখা গেছে, তাকে হাজতে পেটানো হয়েছে, আমরা এটা নিয়ে কথা বলব। সেনাপ্রধান মির্জা ফখরুলের সাথে এই আমেরিকা লাথিগুতা খেয়ে যাওয়ার পরে সান্ত্বনা স্বরূপ সেনাপ্রধান তাকে একটু স্পেশাল গুরুত্ব দিয়ে দেখা করেছে, এবং এটা আবার খবরের কাগজে হেডলাইন হয়েছে। অথচ বিএনপির সালাউদ্দিন 24 ঘন্টার ভিতরে 7 দিনে অলমোস্ট 5 দিন 6 দিন সেনাপ্রধানের সাথে দেখা করে, ইন্ডিয়ান হাই কমিশনের প্রণয় ভার্মার সাথে দেখা করে, ওটা হেডলাইন হয় না। আবার সেনাপ্রধান একটা নাটকীয়তা শুরু করেছে, উনি ভারত সফরে 14 তারিখ থেকে 16 তারিখ ওখানে যাবেন অথবা যাবেন না, একটা ড্রামা পাতিয়েছেন। এগুলো নিয়ে আমরা কথা বলব। দর্শকবৃন্দ, আসুন, আজকে আমার গেস্ট 2 জন বা 3 জন থাকবেন, কিন্তু এই মুহূর্তে আমি ভাগ্যবান শ্রদ্ধেয় ডক্টর মুজিবুর রহমান মজুমদার আমাদের সাথে যোগ দিয়েছেন। আসুন আমরা তার সাথে আলোচনা শুরু করি, এবং অন্যান্য গেস্টরা আমার সাথে পরবর্তী সময় সাইমালটেনিয়াসলি ওনারা যোগ দিবেন। আমি স্বাগত জানাবো আপনাকে, শ্রদ্ধেয় বড় ভাই এবং সম্মানী এবং যোগ্য একজন বাংলাদেশী নাগরিক, আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম জনাব জাকিরুল সাহেব, আমাকে আজকে নিমন্ত্রণ করার জন্য সালাম এবং অভিনন্দন আপনার, এবং শুভেচ্ছা আপনার দর্শক যারা এখন দেখছেন, আগামীতে যারা দেখবেন সবাইকে আমার সালাম শুভেচ্ছা। ডক্টর মুজিব, আমি আমার ইন্ট্রোডাকশনে একটা কথা বলেছি, নির্বাচনী ইস্তেহার নিয়ে রাজনৈতিক নেতা এবং দলগুলো নির্বাচনের আগে এগুলো নিয়ে টাউন হল মিটিং করে, লোকজনের কাছে কথা বলে, যা কিছু বলে, এবং ওই নির্বাচনী ইস্তেহারে তারা ঘোষণা করে যে আমাদের এইটা করব, আমরা এইটা করব, আমাদের ওইটা করব। এখন বিএনপি নির্বাচনের বহু আগে তারা ডিক্লেয়ার করেছে তাদের ৩১ দফা। এখন ৩১ দফায় আমি নিখুঁতভাবে পড়ে দেখেছি, কোন জায়গায় দেখি নাই যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি বা দুর্নীতি এগুলো বন্ধে কোনো দফা নাই। এখন এগুলো বন্ধে যদি কোনো দফা না থাকে, তাহলে জনগণ কি আশা করতে পারে যে বিএনপি এই কাজগুলো বন্ধ করবে না কন্টিনিউ করবে? না বিএনপি এই দফাটাকে অ্যাড না করে তারা বলতে চাচ্ছে এগুলো লিগ্যাল আমাদের কাছে? আমার এই কথাটা কি অতি কথন হলো, নাকি লজিক্যালি আমি যে কথাটা বললাম আপনার কাছে মনে হলো যেমন কোন দফা, এমন কোন প্ল্যান তারেক রহমান বা বিএনপির নেই? ৩১ দফা, ধন্যবাদ। ৩১ দফার মধ্যে দফা 13 যেটা, ওটা যদি দেখেন there will be zero tolerance to corruption, এটা লেখা আছে। কিন্তু কথা হলো যে আপনি এখনো পাওয়ারে যাননি, আপনি দিচ্ছেন 13 দফায় জিরো টলারেন্স, তারপর বলছেন হোয়াইট পেপার পাবলিশ করবেন, আওয়ামী লীগের করাপশনে 1.5 বছরের যা করাপশন সেগুলো সবই করবেন। কিন্তু আপনি পাওয়ারে যাওয়ার আগে তো আপনাকে দেখাতে হবে যে আপনি আসলে বিলিভ ইন জিরো করাপশন টলারেন্স।
কারণ এখন পারসেপশন হোক আর যেভাবেই হোক, আপনার বিএনপি জনগণের মধ্যে এটা স্ট্যাবলিশ ফ্যাক্ট, শুধু সাধারণ জনগণ না, ইভেন যারা বিএনপি করে বা অত বছর ধরে বিএনপি করছে, মেজরিটি বিএনপি ভিতরেও কিছু যারা সুবিধাবাদী তারা ছাড়া, তারা দেখতেছে যে বিএনপি দখলদার, চাঁদাবাজি এগুলো যেমন একটা নৈতিক ব্যাপার হয়ে গেছে। এবং এই ব্যাপারে যদিও তারেক সাহেব 5,000-এর মতো কর্মীদেরকে বহিষ্কার করেছেন, কিন্তু যদি শোনা যায় যে তারা আবার ঘুরে ফিরে ব্যাক করে আসতেছে। আর এছাড়া অনেক জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের সন্ত্রাসী যারা ছিল, চাঁদাবাজ যারা ছিল, তাদেরকে নানা ধরনের কমিটি ঢুকানো হচ্ছে এবং সেখানে শোনা যাচ্ছে পয়সা দিয়ে হোক যেভাবে হোক তাদেরকে প্রোটেক্ট করা, তাদেরকে আবার রাজনীতিতে ফিরিয়ে নিয়ে আসার এগুলো ব্যবস্থা করছে। তো এখন আপনার দফা থাকতে পারে, আপনার 13 দফায় রইল যে জিরো টলারেন্স, বা জিরো টলারেন্স আপনাকে দেখাতে হবে যে ইউ আর রিয়েলি বিন জিরো টলারেন্স। এবং এইটা যদি আপনার 5ই আগস্টের পর থেকে দেখাতে পারতেন যে ইয়েস ইউ বিলিভ ইন জিরো টলারেন্স করাপশন, তাহলে তো আজকে বিএনপির এই পারসেপশন হতো না জনগণের মধ্যে যে তারা চাঁদাবাজ, দখলবাজ এটা করছে। আমি এখানে একটা কথা বলতে চাই যে আপনারা জানেন মুজিব ভাই একটু বেয়াদবি নেবেন না, আপনার মাথাটা, হ্যাঁ আমি চাচ্ছি আপনার মাথাটা একটু উপরে নেন। না এখনো হয় নাই ভাইয়া, এখনো হয় নাই। এখন ঠিক আছে? না আর একটু উপরে নেন প্লিজ। ওকে এখন ঠিক আছে। মুজিব ভাই আমি বেয়াদবি চাচ্ছিলাম না মুজিব ভাই আমি একটু ছোট্ট করে বলি। 13 নম্বর দফায় তারা বলেছে জিরো টলারেন্স টু দা করাপশন। ওকে আচ্ছা মুজিব ভাই, যেই দলের বর্তমান বাংলাদেশে অবস্থানরত নেতা এস আলমের সম্পূর্ণ টাকার তদারকি করে, সেক্ষেত্রে তারেক রহমান যদি 31 দফায় বলে জিরো টলারেন্স টু দা করাপশন, আমাদের বাংলাদেশের লোকজনরা কি এতটাই বলদ যে জানবে না যে লোকটা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মানি লন্ডারার, তার ইনচার্জ হলো সালাউদ্দিন, এবং এই সালাউদ্দিন হলো বাংলাদেশের বিএনপির নেতা। তাহলে সালাউদ্দিনকে নেতা বানানোর পরে তারেক রহমান কি করে বলে জিরো টলারেন্স টু দা করাপশন? আমি সেটাই বলছি যে আপনার কি রইলো আর আপনি কি করছেন জনগণ সেটা দেখবে। আপনি যদি লেখেন যে সদা সত্য কথা বলিবে, লিখলেন, বারবার লিখলেন, কিন্তু আপনি যদি সদা মিথ্যা কথা বলেন, জনগণ তো দেখবে আপনি সদা মিথ্যা কথা বলছেন। আপনার খাতা যাই লেখা থাকবে না কেন, আপনি এখন যদি আবার যাই লেখা থাকবে না। আমি যে এই কথাটা একটু বলতে চেয়েছিলাম, পারসেপশনটা বললাম যে এখন যে বিএনপির পারসেপশন হলো তারা চাঁদাবাজ, দখলবাজ। আপনাকে একটু কথা এখানে রেফারেন্স দিচ্ছি যে বিএনপি জিয়া রহমানের সময় আপনি কখনোই শুনেন নাই, জিয়া রহমান সময় এই পার্টি ছিল, কখনোই শুনেন নাই বিএনপি চাঁদাবাজ, দখলবাজ। এবং বিএনপি জিয়া রহমান থেকে শুরু করে তার মন্ত্রিসভা থেকে শুরু করে এমপি থেকে কারোর সম্বন্ধে কোনোদিন, ইভেন যারা ছাত্রদল করতো, যুবদল করতো, তাদেরও কখনো শুনেন নাই যে সে চাঁদাবাজ, দখলবাজ। তো এখন যে পার্সেপশন তৈরি হচ্ছে, তার মানে এই লিডারশিপ অ্যালাউ করছে সেই পার্সেপশন তৈরি করার জন্য। এখন আপনি যদি বললেন জিরো টলারেন্স টু করাপশন, কিন্তু আপনি এস আলমের ধন সম্পত্তিকে আপনি টেক কেয়ার করতেছেন, আপনি তার কাছ থেকে বেনিফিট নিচ্ছেন। আর আমি জানি না আপনি শুনছেন কিনা, আমি এখনো কোনোভাবে দেখি নাই যে বিএনপির কোনো বড় নেতা এই যে গত 15টা বছর ধরে এত কোটি কোটি বিলিয়ন্স অফ ডলার যে পাচার হয়ে গেল, তারা একবার এস আলমকে নিয়ে বলে না যে এই হলো বিশ্বের নাম করা দস্যু যে একটা দেশের টাকা চুরি করে চলে গেছে। হ্যাঁ, এবং শোনা যায় যে এস আলমের সাথে বিএনপির বড় বড় লিডারদের বৈঠক হচ্ছে, তার ভাইয়ের সাথে নানা জায়গায় বৈঠক হয় এবং তাদের সাথে কম্প্রোমাইজ করে চলতেছে। কেন? তাহলে হলো কি যে আপনি বললেন 13 দফাতে যে ইউ জিরো টলারেন্স, কিন্তু আপনি টলারেট করা শুরু করে দিলেন করাপ্ট যারা তাদেরকে, এবং যারা ওই করাপ্ট এস আলমের লোকে কাজ করছে, তার গাড়ি নিয়ে আসতেছে, তার সাথে তার ছেলে, এক নেতার ছেলে তার অফিস চালাচ্ছে। তা আপনি যদি বলেন জিরো টলারেন্স, তাহলে ওইটা কেন আপনি এস্টাবলিশ করলেন না যে যেই লোক বা যার ছেলে এই অ্যাসালাম সবচেয়ে বড় দুর্নীতি পৃথিবীর হিস্ট্রিতে, যে একটা দেশের মোর দ্যান $20 বিলিয়ন পাচার করে নিয়ে গেছে, তার সাথে আপনার দলের সম্পর্ক থাকবে কি কারণে? তাহলে তো আপনি জিরো টলারেন্স আপনি এস্টাবলিশ করতে পারেননি। হ্যাঁ, তাহলে 13 দফার প্রথম লাইন যেটা, দে উইল বি জিরো টলারেন্স ফর করাপশন, এই কথাটা তো আপনি
মুছে ফেলতে হবে, বা এটা আপনি ইউ ডিড নট জাস্টিফাই দ্যাট। তো সেইখানে আমি মনে করি যে ইটস এ ফেলিওর, এবং বাংলাদেশের জনগণ তারা যেই দলই করুক না কেন, সাধারণ জনগণ এবং বাংলাদেশের যারা কনসিয়াস পিপল, তারা কি লেখা থাকলো ওইটার চেয়ে বড় কথা হলো যে আপনি কি স্ট্যাবলিশ করছেন, কি করতেছেন, কি প্র্যাকটিস করতেছেন, সেটা মানুষ মূল্যায়ন করবে বেশি দেন আপনার 13 দফাতে বা 31 দফা 19 দফাতে কি লেখা ছিল, বা মুজিব ভাই বেয়াদবি নিয়ে না, জার্মান 19 দফাতে কাজ মুজিব ভাই আপনাকে থামাতে চাই না। আমি একটা বিএনপির চরিত্রটা আপনাকে আমি বুঝাতে চাচ্ছি। এই মুহূর্তে আমি আর আপনি বলছি যে বিএনপির এসালম এইটা করে, বিএনপির এই দুর্নীতি, এগুলা লেখা নাই। আমি দেখলাম বিএনপির এক সমর্থক, তার নাম শরীফুল ইসলাম, এর নাম হলো শরীফুল ইসলাম, এবং তার পুরা প্রোফাইলে দেখা যায় বিএনপি জিন্দাবাদ, বিএনপির অমুক, বিএনপি সেমুক। সেই লোক বলছে এই শালারে নিয়ে এসে গুলি করে মারা দরকার। কোন শালাকে? মানে শালা মানে আমি আর আপনি, আমরা যে কথা বলছি। সে কি আমাদেরকে বুঝাচ্ছে নাকি সে অ্যাসালমকে বুঝাচ্ছে? না, আমাদেরকেই বুঝাচ্ছে। আমি আপনাকে ঠান্ডা মাথায় একটা কথা বলি, এর অর্থ কি জানেন? ইন্টিমিডেট করা, অর্থাৎ বিএনপি দুর্নীতি করবে এবং এই দুর্নীতি নিয়ে কথাও বলা যাবে না। যদি কথা বলেন আপনাদেরকে দেশে নিয়ে গুলি করে মারবে। এই হচ্ছে বিএনপির চরিত্র, এই হচ্ছে জিরো টলারেন্স, এই হচ্ছে জিরো টলারেন্স। একটা কথা বলি শুনেন, আমরা এই সেঞ্চুরি সবচাইতে জঘন্য স্বৈরশাসক ফ্যাসিস্ট হাসিনাকেও ভয় পাই নাই। দেশের ব্যাপারে নো কম্প্রোমাইজ উইথ এনিবডি। একটা জায়গায় কোনোদিন জীবনে কম্প্রোমাইজ করবো না, সেটা হলো দেশের ব্যাপারে। সে যত বড়ই হোক, যত বড়ই লিডার হোক, বা আর্মির জেনারেল হোক, বা যেই হোক, ডাজন্ট ম্যাটার। আমি যদি আপনাকে সে গুইভারার সাথে তুলনা করি, সে গুইভারা একটা কথা বলছিল জাতিসংঘে, আমি জানি না আপনি ভাষণটা দেখছিলেন কিনা, আমি ভাষণটা একটু আপনারা দেখাইতে চাই। আপনি এইমাত্র বলছেন দেশের স্বার্থে কোনো কম্প্রোমাইজ নাই। একটু আমি সে গুইভারার কথাটা আমি আপনাকে এবং দর্শকদেরকে, উনি বলেছে মাতৃভূমি অথবা আমার দেশ অথবা মৃত্যু। আপনার একটা দেশপ্রেমিক লোক, আর বিশেষ করে আমার কষ্ট হয় কি যখন আমি চিন্তা করি বাংলাদেশের ইতিহাস, এতগুলো লোকের স্যাক্রিফাইস, এতগুলো লোকের ব্লাড দিয়ে এই দেশটা তৈরি, সেইখানে আমাদের মধ্যে কি করে আনপেটেটিক লোক তৈরি হয় যারা দেশকে বিক্রি করে নিজের স্বার্থে। এটা দুঃখজনক। আমরা 25শে মার্চ সেলিব্রেট করি জাঁকজমক করে, আমরা 16ই ডিসেম্বর সেলিব্রেট করি জাঁকজমক করে, কিন্তু আমরাই আবার এই করাপশনকে অ্যালাউ করি, আমরাই আবার দেশকে বিক্রি করে দেওয়ার জন্য লিডার তৈরি করি, পার্টি তৈরি করি যারা দেশকে বিক্রি করে। এই যে আপনার এখানে আমি কত একটা প্রোগ্রামে বলছি যে আপনার যে দিল্লিতে ইন্ডিয়ার প্রেস যে আপনার সেক্রেটারি জেনারেল যে কি গৌতম বসু নাকি, না প্রেস সাংবাদিক ইউনিয়নের কিছু একটা, সে ওপেনলি বলছে যে ভারতের স্বার্থের বিরুদ্ধে যে বাংলাদেশ কিছু করে, তাহলে সে সাপোর্ট করবে বাংলাদেশকে অ্যাটাক করার জন্য, ইন্ডিয়া যাতে বাংলাদেশকে অ্যাটাক করে। হ্যাঁ আপনি বলেছিলেন, আমি কথাটা বলছিলাম। কিন্তু আমি একটা রাজনৈতিক দলের একটা লিডারকে দেখলাম না এটা প্রোটেস্ট করার জন্য এখন পর্যন্ত। আপনি কি ধরেন, আপনাকে আপনার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আপনি রক্ষা করার জন্য আগে আসেন না, আপনাকে একটা দেশ থ্রেট করতেছে, তাহলে আপনি কি বিশ্বাস করেন এটা একটা রাষ্ট্র? আমরা যদি একটা রাষ্ট্র হিসেবে নিজেকে বিশ্বাস করি, তাহলে আমাদেরকে রাষ্ট্রটা নিয়ে কথা বলতে হবে, এবং আমাকে যে থ্রেট করবে তার এগেইনস্টে কথা বলতে হবে। আমি একটা এক্সাম্পল দিই, আপনি নিশ্চয়ই শুনছেন বুর্কিনা ফাসো সম্বন্ধে। তো কিছুদিন আগে আপনার লিডার শুড বি লাইক দিস। আমেরিকা আপনি জানেন একটা ভিসা করছে যে $100,000 দিতে হবে করার জন্য, ভিসার জন্য আফ্রিকান এদেরকে। সে করছে কি আমেরিকানদেরকেও দিয়ে দিচ্ছে একই যে বুর্কিনা ফাসোর ভিসা নিতে হলে $100,000 দিতে হবে। এটা নিয়ে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন থেকে বলা হচ্ছে যে এটাকে উইথড্র করার জন্য। সে বলছে আগে তুমি উইথড্র করবে, তারপর আমি উইথড্র করবো। কথা বলছে। তো আপনাকে দেশকে নিয়ে চিন্তা করতে হবে,
এবং আপনাকে সেই সাহস থাকতে হবে সত্যি কথা বলার জন্য। আমি আমাদের এখনো একটা রাজনীতিবিদ পাই না যে ভারত যখন একটা কথা বলবে, ভারত একটা লোক যখন থ্রেট করে, এটা কিছু একটা কথা বলার মতো লোক পাই না দেশে। আমাদের উচিত কি জানেন, আমি আমি খুব এটা নিয়ে খুব চিন্তা করছিলাম যে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় থেকে এই পর্যন্ত ভারত যত রকম অপকর্ম করছে বাংলাদেশে, যতগুলো কিলিং করছে, যতগুলো লুটপাট করছে, আপনারা জানেন স্বাধীনতা যুদ্ধের পরপর তারা বিলিয়ন্স ডলার জিনিস বাংলাদেশে চুরি করে নিয়ে গেছে। এবং তারপরে যত আমাদের মুক্তিযুদ্ধ থেকে মারছে তারা, সব চৌকস অফিসারদেরকে কনস্পিরেসি করে তারা মারছে। এবং যতভাবে তারা এই যে ইভেন এই আপনার 5th আগস্ট পর্যন্ত ওদের সোলজার দিয়ে আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে গুলি করে মারছে, এগুলো নথিপত্র করে উইথ প্রমাণ সহ এগুলো ইউনাইটেড নেশনসে সাবমিট করা উচিত আমাদের, যে সি হোয়াট ইন্ডিয়া ডাজ টু আদার কান্ট্রি, এবং ইন্টারন্যাশনাল কোর্টে ভারতকে ইয়ে করা উচিত যে বাংলাদেশের উপরে তারা কিভাবে অত্যাচার করতেছে, কত লোক বর্ডারে মারতেছে, সবকিছু ডকুমেন্ট করে। মুজিব ভাই, এবং ভারতের কাছ থেকে ডিমান্ড করা উচিত যতগুলো লোক আমাদের মারা গেছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য, দেশে যে ক্ষতি করছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য। মুজিব ভাই, আপনি আমাকে খুব ভালো একটা প্রস্তাবের কথা বলছেন, কিন্তু আপনাকে আমি একটা কথা বলি। মুজিব ভাই, আমরা হচ্ছি ওই মুসলমান জাতি, রোজার মাসে নিউ ইয়র্কে মঙ্গল শোভাযাত্রা করবে, শুক্রবার দিন 12টা থেকে শোভাযাত্রা শুরু হবে। আমি এটাকে থামানোর জন্য কুইন সুপ্রিম কোর্টে গেলাম যাতে একটা স্টে অর্ডার দেয়, শুক্রবারে রোজার মধ্যে এই মঙ্গল শোভাযাত্রার সময়টা যেন পরিবর্তন করা হয়। মুজিব ভাই, আমার বিপক্ষে গিয়ে 31 জন দাঁড়ালো হিজাব পরে, ঘোমটা দিয়ে। মহিলা আমার বিরুদ্ধে গিয়ে দাঁড়ালো যে না, মঙ্গল শোভাযাত্রা আমাদের ধর্মে কোনো বাধা দেয় না। আপনি বলবেন জাতিসংঘে আমাদেরকে এটা দিতে, যে মুহূর্তে আমি আর আপনি এটা নিয়ে জাতিসংঘে যাব, এই বাংলাদেশি আমাদেরই কিছু ভাই বোন আত্মীয় স্বজন ওখানে গিয়ে দাঁড়াবে যে জেকব ভালো না, ডক্টর মুজিব ভালো না, নীরা ভালো না, ইন্ডিয়া হচ্ছে আমাদের জন্য প্রভু। না শুনেন, আমার আপত্তি নাই আমাকে ভালো না বলুক, কিন্তু আমি ফ্যাক্ট যেটা সাবমিট করবো সেটাকে কাউন্টার করার জন্য যদি তোমার কোনো ইয়ে থাকে, লজিক থাকে, কাম এন্ড ফরওয়ার্ড উইথ দ্যাট। আমি আপনাকে কাউন্টার করার জন্য, তারা তো সত্য বলবে না মুজিব ভাই, মিথ্যা তো টিকবে না। মিথ্যা তারা টিকিয়ে ফেলেছে মুজিব ভাই, কি বলেন আপনি? আপনি চট্টগ্রামে মারমা মেয়েটাকে বলেছে ধর্ষণ করেছে, ওই মেয়ে নিজে হুঁশ ফেরার পরে বলছে আমাকে ধর্ষণ করে নাই, তাকে ফরেনসিক রিপোর্টে বলা হয়েছে তাকে ধর্ষণ করে নাই, কিন্তু 2-3টা গ্রাম জ্বালায় দেওয়া হয়েছে। বিশ্বব্যাপী সবাই জানানো হয়েছে যে সেনাবাহিনী এবং বাংলাদেশিরা হিল ট্রাক্সে গিয়ে মারমাদের ধর্ষণ করে, তারা এস্টাবলিশ করে ফেলেছে, কিন্তু সাবজেক্টটা মিথ্যা। আমি আসছি মুজিব ভাই আপনার কাছে, নিরুনিরা আপনার কাছে। আমি আপনাকে ওয়েলকাম টু দা শো। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে একটা সাবজেক্টে আমি প্রশ্ন করব, যেটা মুজিব ভাই ইতিমধ্যে উত্তর দিয়েছে। তারপরে আপনি শুধু মানবাধিকার কর্মী না, আপনি একটা রাজনৈতিক দলকেও সাপোর্ট করেন। আপনাদের 31 দফায় কোন জায়গায় লেখা নাই যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি বা দুর্নীতি বন্ধে কোনো দফা নাই। শুধু 13 নম্বর দফায় লেখা আছে জিরো টলারেন্স টু দ্য করাপশন। এখন মজার কথা, আপনার দলের বর্তমানে বাংলাদেশে আপনার দলের নেতা মহাসচিব না, আপনার দলের নেতা হচ্ছে সালাউদ্দিন। এখন সালাউদ্দিন এস আলমের লুটকৃত সকল পয়সা নিয়ন্ত্রণ করে সে, ম্যানেজ করে সে, নেতৃত্ব দেয় সে। ওই সালাউদ্দিন দলের নেতা বাংলাদেশে, তাকে রেখে যদি বলে 31 দফায় জিরো টলারেন্স, আবার নুরুদ্দিন অপু কালবেলা নিউজ পেপার দখল করে, তার বউকে এয়ারপোর্টে রিসিভ করে, আদর আপ্যায়ন করে। আবার হুমায়ুন কবির কংগ্রেসম্যানদের স্বাক্ষর জালিয়াতি করে, তার নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমেরিকায় পাঠানো হয়। আবার
গোরখতক আব্বাসের ছেলে ইয়াসিন আব্বাস আজাদ স্পোর্টিং ক্লাব দখল করে। এখন আপনাদের 31 দফায় যদি লেখা থাকে জিরো টলারেন্স টু দা করাপশন, আমি যে কাজগুলোর কথা বললাম এগুলো কি করাপশন নাকি এগুলো কোরআনের আয়াত নাজিল হয়েছে এই জন্য তারা করছে? জেকব ভাই থ্যাংক ইউ। যদিও উত্তরটা দিতে আমাকে একটু এদিক সেদিক যেতে হবে, আমি জানি আপনি এটা অ্যালাউ করেন না, তবে আজকের জন্য আমাকে একটু অ্যালাউ করেন কয়েক সেকেন্ড। যেটা হলো যে গোড়াঘাটে দেখা যায় পুরোটাই কিন্তু ভারতের খেলা। আমরা হলাম ভারতের এ টিম এন্ড বি টিম। আমরা এ টিমকে একটা পর্যায়ে নিয়ে পৌঁছেছি, এখন আমাদের বি টিমকে সাপোর্ট করতে হবে। আজকে যদি আমরা বি টিমকে এইভাবে যদি আনতে না পারি তাহলে তো আমরা ওখানেই শেষ। এখন বি টিমকে তো আমাদের উজ্জীবিত করে রাখতে হবে। আমাকে আপনি যতই বলেন না কেন, আজকে আমাদের এই দলকে যতই আপনি বলেন না কেন, দলের মানে সার্বিক আপনি পুরাটা নিয়ে বলতে পারবেন না। হ্যাঁ, যাদেরকে ফিগার আউট করা যায় তাদেরকে নিয়ে বলেন। অবশ্যই তাদের অন্যায় আছে, অবশ্যই তাদের দোষ আছে, সেটা পাবলিকলি এখন বাংলাদেশের জনগণও জানছে, বুঝছে এবং দেখতে পাচ্ছে যে মূল সমস্যাটা কোথায়। আর আজকে যে এই দুর্নীতির কথাগুলো যে বলবেন, আমরা মনে করতেছি আমাদেরকে তো শিখিয়ে দিয়ে গেছে, আমরা তো পথ জানি কিভাবে কি করতে হবে। তা এটা এখন আমাদের জন্য খুবই সহজ হয়ে গেছে করাটা, কারণ আমরা 16-17 বছর বসে তো শিখেছি যে সামনের পথগুলো কিভাবে যাব। যেহেতু আমাদের সামনে চলে আসছে, তাই সেজন্য এটা আমাদের জন্য ইজি। আরেকটা কথা মুজিব ভাই যে বলেছে যে প্রোটেস্টের সাবজেক্টটা বা আলোচনা সমালোচনার সাবজেক্টটা, আজকে দেখেন ভারত একটা কথা বলবে আর সেটার কোনো উত্তর যে আমরা দিতে পারতেছি না, সেটা তো অনেক পরের কথা। আগে আমাদের দেশের মধ্যে দেখেন একজন পলিটিক্যাল লিডার একটা কথা বলল, দলীয় একজন যে উত্তর দিবে সেটার উত্তর কিন্তু ঠিকভাবে দিচ্ছে না, আর এটা দেওয়ার সাহসও দেখাচ্ছে না। কারণ তখন তারা মনে করে কাকে উত্তর দেব, কিভাবে উত্তরটা দিব, সবই তো আমার আত্মীয় স্বজন ভাই ব্রাদার। এই যে এইটা করে যে আমাদের নৈতিকতার যে অবক্ষয় হচ্ছে, এটা নিয়ে কিন্তু আমরা একবারও চিন্তা করি না। আমরা দল দল করি, আমরা দেশ দেশ করি। দেশ তো সবকিছুর ঊর্ধ্বে। আজকে আমাদের দেশ থাকবে তো আমরা দল 101টা করতে পারবো, কিন্তু আমাদের দেশ যদি সঠিক পথে না থাকে আমরা কিভাবে সার্ভাইভ করব? আমরা পলিটিশিয়ানরা এটা তো চিন্তা করি না। আমরা তো বেলা শেষে সবাই আত্মীয় স্বজন হয়ে যাই, বেলা শেষে সবাই আমরা ভাই ব্রাদার হয়ে যাই। সন্ধ্যায় ঘরে ফিরে আমরা ঘরের মধ্যে বসে ভাগ বাটোয়ারা করি, কে কি পেয়েছিস, কে কি এনেছিস, কে কি দিবি আমাকে, বা তোকে কি দেব, তোমাকে কি দেব, আপনাকে কি দেব, ওই একই চার দেয়ালের মধ্যে ভাগ বাটোয়ারা শুরু হয়ে যায়। তো সেখানে এইরকম একটা সিচুয়েশনের জন্য আপনি কি আশা করতে পারেন? আজকে আমাদের দেশের মিডিয়া জগতে দেখেন, একজন সাংবাদিক একটা কথা বলবে, আরেকজন সাংবাদিক যে সেটার আলোচনা সমালোচনা করে একটা উত্তর দিবে, সেটারও কোনো লোক কিন্তু আমাদের দেশে নাই। সে ধরনের কোনো সাংবাদিকতা আমাদের দেশে হচ্ছে না। আমাদের দেশের নাম করা বুদ্ধিজীবী আছে, চুক্তিজীবী আছে, সুশীল জনগণ যারা আছে, এই সুশীল সমাজ আছে, তাদের দায়িত্বটা কি? তাদের দায়িত্বটা যদি তারা সঠিকভাবে পালন করে তো দেশ তো অর্ধেক অটোমেটিক মানে সুস্থ হয়ে যায়। তা আমরা তো ওইসব আদর্শের কথা বলছি না, ওইসব আদর্শের দিকে যাচ্ছি না। আমরা 17 বছর পর এসে আমরা দেখলাম যে আমাদের পথ তো তৈরি করাই আছে, আমাদের যে রাস্তা হাইওয়ে যেগুলো আছে অটোমেটিক রেডি করা আছে, আমরা শুধু ড্রাইভ দেব। আমাদের দরকার কিছু ভালো মেশিনারি দরকার, ভালো ডিভাইস দরকার, আমাদের ভালো গাড়ি ঘোড়া এগুলো দরকার। ঠিক ওইটা ভেবেই বর্তমান যে পলিটিশিয়ানরা তারা ঠিক ওইভাবে হাঁটতে শুরু করছে, চলতে শুরু করছে। তাইলে তারা ওখান থেকে রেকটিফাই করবে কিভাবে? তারা যে আলোচনা সমালোচনায় বসে যে নতুন কিছু একটা জনগণকে দিবে, তো সেটা দেওয়ার মতো সৎ সাহস তো তাদের মধ্যে নাই।
অনেক দূরের কথা, দেশে যেটা দরকার সেইটা করার মতো যোগ্যতা তারা দেখায়নি গত 1-1.5 বছরে। নীরা, আপনি একটা ভালো কথা বলেছেন যে বাংলাদেশে সাংবাদিকরা যে সাংবাদিকতা করবে এটাও ঠিক মতো করতে দেয় না। আপনাকে আমি একটা কথা বলি, গোরখোদক আব্বাসের ছেলে আজাদ স্পোর্টিং ক্লাব গিয়ে দখল করছে। এই হচ্ছে আব্বাসের ছেলে, আব্বাসের ছেলে ইয়াসের আব্বাস আজাদ স্পোর্টিং ক্লাব দখল করে সেখানে নিজেকে সভাপতি ডিক্লার করছে এবং এটার দখল নিয়ে নিছে। আবার আপনাদের দলের চেয়ারম্যানের বউকে নুরুদ্দিন অপু জামাই আদরে এয়ারপোর্টে রিসিভ করেছে এবং এই রিসিভ করার পরে উনি কালবেলা পত্রিকার দখল নিয়েছেন। এই দেখেন, আমার এই কিউরেশন দেখেন, মাউসের এখানে দেখেন, এই নুরুদ্দিন অপু বাঁ পাশে, একেবারে বাঁ পাশে পেটের উপরে হাত, নুরুদ্দিন অপু। এই নুরুদ্দিন দেখেন কালবেলা পত্রিকা, সন্তোষ শর্মার এই পত্রিকা, সন্তোষ শর্মা হচ্ছে বাংলাদেশে রাজেশ অগ্নিহোত্রীর পরে রয়ের ডেজিগনেটেড এজেন্ট, তার পত্রিকার দখল নিচ্ছে এই নুরুদ্দিন অপু। এখন আমাকে একটু বলেন, আপনার কি মনে হয় এই যে মির্জা আব্বাসের ছেলে আজাদ স্পোর্টিং ক্লাব দখল নিছে কালবেলা এটা নিউজ করবে? না, করবে না। কারণ একটা কথা তো আগে থেকেই বলে আসছি বা বলছি বা দেখতে পাচ্ছি জেকব ভাই, এখানে আজকে দেখেন যতই আমরা ভারত ভারত বলে গলা শুকাচ্ছি না কেন, ভারতের একটা ডিপ্লোমেসি দেখেন, ভারত যদি একটা মানে কি বলবো একটা বালু সুরকিও যদি ছুড়ে, তবে সেটা যে কেন ছুড়লো, কি কারণে ছুড়লো, এটা বোঝার মতো বা বুঝে ওঠার মতো যে সময়, সেটা হলো মিনিমাম 6 মাস সময় লাগে বাংলাদেশিদের। তো এই 6 মাসে তো অনেক কিছু হয়ে যায়। তো এই যে কম্পেয়ারটা একটু করে দেখেন না। ওকে, আমি আপনার কাছে ব্যাক করব। মুজিব ভাই, আপনার কাছে একটা $1 মিলিয়ন প্রশ্ন করব। আচ্ছা মুজিব ভাই, আমি যদি বলি বাংলাদেশে কোন রাজনৈতিক দলে এমন কোন নেতা নাই যারা ভারতীয় একজন রাজনৈতিক দলের নেতা বা মন্ত্রী বা সচিব তাদের দিকে চোখে চোখ রেখে দ্বিপাক্ষিক আলোচনা করে যোগ্যতা ভিত্তিক বিচারে বাংলাদেশের ইন্টারেস্ট প্রোটেক্ট করবে? বাংলাদেশের কোন রাজনৈতিক দলে এমন একজন নেতা নাই। আমি যদি এই কথাটা বলি খুব কি অন্যায় বলা হবে মুজিব ভাই? রাজনৈতিক নেতা নাই তা নয়, নিশ্চয়ই আছে, কারণ সব দলের মধ্যে কিছু না কিছু দেশপ্রেমিক লোক আছে, কিন্তু তাদেরকে ওই দলের মুখপত্র বানানো হচ্ছে কিনা বা তাদেরকে ওই জায়গায় বসানো হচ্ছে কিনা সেটা হলো কোশ্চেন। আমি আপনাকে একদিন একটা ঘটনা বলেছিলাম, যুব দলের ঘটনা, অনেক আগে যখন যুব দলের কমিটি হতে যায়, এটা হলো 90s-এর দিকে, তখন যুব দলের নেক্সট সেক্রেটারি কি হবে সেটার ব্যাপারে কল এসেছিল ভারতীয় এমবিসি থেকে, এবং সেটার কারণে যুবদলের কমিটিকে চেঞ্জ করতে হয়, যেখানে যুবদলের সাধারণ কর্মীরা চাচ্ছিল একজনকে যুবদলের সেক্রেটারি বানাবার জন্য, কিন্তু ভারতের এমবিসি ইন্টারফিয়ারেন্সে তাকে না করে আরেকজনকে করতে হয়। তো এই এখন কথা হলো, আপনি যে কথাটা বললেন যে একটা পার্টি যদি ভারতের কারণে তারা এমন লোকের সামনে দেয় যে তাতে ভারত খুশি হবে, এবং যেই লোক সত্য কথা বলে, যেই লোক ওপেন চ্যালেঞ্জ করতে পারে, তাকে প্রেফার করবে না পার্টি, যেহেতু ইট উইল লুক লাইক ভারত নাখোশ হবে। যেমন আমি একটা ঘটনা আপনাকে বলি, এটা মনে হয় 2015-16 দিকে ঘটনা। আমরা বিএনপি কিছু লোক ইন্ডিয়ান এমবিসির সামনে আমরা প্রোটেস্ট করেছিলাম ফেলানী হত্যার ব্যাপারে, এবং ওই সময় আমি যেহেতু ওখানে ছিলাম, কিছুক্ষণের মধ্যে আমার কাছে কল আসে, তখন শামসুর মুবিন বিএনপির ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আমার কাছে কল আসে শামসুর মুবিন থেকে যে ডাক্তার সাহেব আপনি ওখানে কি করছেন। তার মানে ওখান থেকে আমি যেখানে ছিলাম এটার সাথে সাথে এমবিসির লোক সামহাও শামসুর মুবিনকে জানাইছে, তার মানে শামসুর মুবিনের সাথে ইন্ডিয়ার একটা স্ট্রং কানেকশন,
এবং আমাকে উনি জিজ্ঞেস করছে আমি কেন ওখানে গেলাম। আমি ওনাকে বললাম যে আমি এখানে প্রোটেস্ট করতে আসছি। এখন কথা হলো যে ধরেন আমি যদি ভারতের এই আধিপত্যবাদকে প্রোটেস্ট করি, কারণ আমার পার্টি বলতে পারে, বিএনপি বলতে পারে না ডাক্তার মুজিবকে সামনে রাখা যাবে না, তাহলে তাহলে ভারত নাকশ হবে। তার মানে আমি এখানে ভারত বা যে কোনো রাষ্ট্রই যে আমি যে একজন পেট্রিয়ট সেটা ইম্পর্টেন্ট না একটা পার্টির জন্য। পার্টির জন্য অনেকগুলো পার্টির জন্য ইম্পর্টেন্ট হলো ফেসটা যাতে ভারত লাইক করে। হ্যাঁ, এইটাই যদি হয় তাহলে সত্যিকার অর্থে কি আমরা দেশের পক্ষে রাজনীতি করি? আমরা করি না। আচ্ছা, আমি আমি নিরুর একটা কথা আমি এখানে একটু কথাটা বলবো। উনি বলতেছিলেন যে দিন শেষে পরিবারের মধ্যে যখন কাউকে ধরতে যায় দেখা যায় পরিবারের উমুক তার কারণে অনেক সময় করাপশন হলো, চাঁদাবাজি হলো, কিছু করা যাচ্ছে না। আমি নিরাকিসের একটা কোশ্চেন করতে চাই এই ব্যাপারে। আমাদের প্রতিষ্ঠাতা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনারও ভাই ছিল, ওনারও শালী ছিল, শালা ছিল। ওনার সময় কি আপনি কখনো শুনেছেন যে তার ভাই বা তার শালী বা শালা বা শ্বশুর বাড়ির লোক বা বাবার বাড়ির লোক করাপশন করছে বা কোনো জায়গায় ধরা পড়ছে বা তাকে জিয়া রহমান ছেড়ে দিচ্ছে? তা আমার কথা হলো যে আপনি যখন একটা দলের নেতা হবেন বা আপনি যখন একটা দলের ওই জায়গাটা থাকবেন, সেখানে কোনো কম্প্রোমাইজ নাই। আমার ভাই করাপশন করবে বলে আমি তাকে ছেড়ে দিব, আমার বাবা করাপশন করবে আমি ছেড়ে দিব, আমার শ্বশুর করাপশন করবে আমি ছেড়ে দিব, তাহলে তো ইউ আর নট ফেয়ার টু দ্য পিপল। আপনি একটা পিপলকে করাপশনের জন্য ধরে জেলে ঢুকাবেন, কিন্তু আপনার নিজের ভাইকে ঢুকানোর মতো আপনার নৈতিকতা থাকবে না, দেন ইউ আর নট এ গুড লিডার। তো সেই জায়গাটাতে আমাকে এই জায়গাটা আমি কম্প্রোমাইজ করতে চাই না। আমার কথা আপনি বলতে পারেন যে হ্যাঁ ভাই বাদের জন্য অনেক সময় হয়। এখন কিছুদিন আগে একটা টক শোতে দেখতেছিলাম আপনার বিএনপির বিশিষ্ট নেতা যাকে আপনারা বলেন ফজু পাগলা, কি ফজলুর রহমান কিশোরগঞ্জে, উনি বলতেছেন যে বিএনপি ছেলেরা একটু চাঁদাবাজি করবেই, তারা তাদের ছেলে মেয়েদের একটু দেখাশোনা করবে, সে জাস্টিফাই করতেছে চাঁদাবাজিটাকে। তা একটা বিএনপি একটা লিডার বা যে কোনো দলের একটা লিডার যখন একটা অন্যায়কে জাস্টিফাই করে, তার মানে আপনাকে ধরে নিতে হবে যে এভরিবডি ইজ পার্ট অফ দিস থিং। আপনার ঢাকা শহরে যে চাঁদাবাজি সকল যুবদলের নয়ন, সেই চাঁদাবাজির টাকা নানা জায়গায় যে যাচ্ছে উই উই নো। এখন আপনি যদি এই জিনিসগুলো অ্যালাউ করেন এজ এ লিডার, আপনি তাকে পানিশমেন্ট দিবেন কি করে? এখন সারা দেশে যে চাঁদাবাজিগুলো হচ্ছে, অনেকে বলে যে এগুলো ভাগ বিএনপির বিভিন্ন বিভিন্ন লেভেলের লিডাররা পায়। এই যে পার্সেন্টেজ তৈরি হচ্ছে কেন হচ্ছে? যেহেতু আপনি শক্ত হাতে এই চাঁদাবাজিকে দমন করেন নাই। মুজিব ভাই, বলে ধরে নেওয়া হচ্ছে যে এটার মধ্যে সবাই ইনভলভ। মুজিব ভাই, এটা কি পারসেপশন না এটা ফ্যাক্ট? এটা অনেক জায়গাতে অবশ্যই ফ্যাক্ট। আমি বলবো যে যতটুকু ফ্যাক্ট তার চেয়ে বেশি হয়তো প্রচার হচ্ছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু আমার কথা হলো যে পারসেপশন হোক, ফ্যাক্ট হোক, অ্যাজ এ জিয়া রহমানের পার্টি বিএনপি, why you allow that to happen? মুজিব ভাই, আপনি ফ্যাক্টের কথা যদি আপনি চিন্তা করে দেখেন, এইবার জাতিসংঘের সাধারণ পরিষদে বিএনপির তথাকথিত আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন হুমায়ুন কবিরের সাথে আসছে, তার বিএনপির লোকজনরা তার জাতিসংঘের সামনে বোতল দিয়া জুতা দিয়া পিটাইয়া দিছে, কারণ সে কমিটি বাণিজ্য করে। এবং এই খোকন স্ট্রাইটে গিয়ে একটা কথা বলছে, ভাইয়ার জন্য টাকা দিতে হবে, দলের জন্য টাকা দিতে হবে, এবং এই টাকা দিচ্ছে। আমি এই প্রশ্নটা নিরাকেও করব। এখন এটা তো আর ন্যারেটিভ না, এটা তো কোনো আলাপ আলোচনা না, এটা এখন ফ্যাক্টের মধ্যে চলে গেছে। আপনি কি মনে করেন এস আলমের টাকা শুধু সালাউদ্দিন একা খায়? মুজিব ভাই, আপনি কি এই যে আমি ওই ভিডিওটা দেখছি যেখানে আপনার খোকনের টাই দিয়ে টানাটানি করা হচ্ছে, এবং সবাই বলতেছে সে চাঁদাবাজ, কি জুম খোকন, এবং চাঁদাবাজি করছে, এবং ইট ইজ ফ্যাক্ট। অনেকে যাদেরকে কমেডি করছে তাদের অনেক কিছু টাকা নিছে, তারা নিজেরই বলতেছে তার কাছে টাকা নিছে। এখন কথা হলো যে আপনার নেতারা যদি জানে, এবং নেতারা জানে, তাদের কাছে জানানো হয়েছে যে এই লোক টাকা নেয়, টাকার বাণিজ্য করে, তাহলে কেন তাকে রাখা হচ্ছে? টাকা রাখা মানেই হলো যে তার মানে আমি এটাকে জায়েজ করে দিচ্ছি, অথবা এটাতে আমার কোনো স্বার্থ আছে। আমি আপনাকে একটা ঘটনা বলছিলাম, সেই ম্যাডাম
2011-এ আসছিলেন এবং তারপরে এখানে একটা বিএনপি সেন্ট্রাল কমিটি দেওয়ার কথা ছিল, যেটাতে আমাকে প্রেসিডেন্ট হিসেবে আমাকে প্রপোজ করেছে ম্যাডাম চেয়ারম্যান করতে। কিন্তু আমার কাছে খবর আসলো এই যে আপনার চিটার শকত মাহমুদ সকল সাংবাদিক চিটার, সে আমার কাছে বলছে যে ডাক্তার সাহেব আমাকে $20,000 দেন, আমি লন্ডন থেকে আপনার কমিটি নিয়ে আসি। আমি বলছি আমি 1 টাকাও দিব না। আমি স্টেট তার মুখের উপর বলছি আমি 1 টাকাও দিব না। আমি চাঁদা দিয়ে পয়সা দিয়ে আমি ইয়ে করি না, পজিশন নিই না, আমার যোগ্যতা দিয়ে আমি পজিশন নিই। তো এখন কথা হলো আমি যদি অর্গানাইজেশনের মধ্যে এই কালচার তৈরি করি, তাই না, তাহলে তাই হবে। এখন আপনি যখন ওভার এতগুলো বছর ধরে এই কালচারটা তৈরি করছেন, এখন এটা নানা জায়গাতে এটা ছড়াই পড়ছে এই কালচার। কারণ আমি বলছি যদি আমি যদি করাপ্টেড হই, আমার আন্ডারে যে লোক কাজ করবে সে করাপ্টেড হলে আমি কিছু করতে পারবো না তাকে, কারণ সে তখন আমার চোখে দিকে চোখ তাকে বলতে পারবে যে স্যার আপনি তো তাই করেন। তো এই জন্য বলছি যে বিএনপিকে যদি সত্যিকারের করাপশন ফ্রি রাজনৈতিক দল হতে হয়, জিয়া রহমানের যে বিএনপি সেই বিএনপি যেতে হয়, তাহলে আদর্শগতভাবে তাদেরকে, নৈতিকতাভাবে তাদেরকে ওই জায়গায় যেতে হবে। ওই মুখে বললে আর 31 দফাতে থাকলে ইট ম্যাটার্স নাথিং। আপনি যদি ক্যান্টিনে যে চাঁদাবাজি করেন, আপনি যদি ঢাকা ইউনিভার্সিটির নিউ মার্কেটে যে চাঁদাবাজি করেন, আপনার একটা বক্তৃতা দিলেন কলা ভবনের সামনে, যেই চাঁদাবাজ হবে তাকে ধরে আমরা জেলে দিব, এই করবো ওই করবো, মানুষ হাসবে এগুলো নিয়ে। মুজিব ভাই আমি আপনার কাছে আসছি। নীরা আপনাকে আমি একটু জিজ্ঞাসা করি। মুজিব ভাই কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলছে যে নীতিগতভাবে আপনারা 31 দফা তৈরি করবেন আর দলের নেতৃত্ব দিবেন মির্জা আব্বাসের কাছে, দলের নেতৃত্ব দিবেন সালাউদ্দিনের কাছে। আচ্ছা নীরা আপনাকে আমি বলি, আব্বাসের শিক্ষাগত যোগ্যতা ইউজুয়ালি আপনাকে এবং মুজিব ভাইকে দুইজনকে এবং দর্শকবৃন্দ আপনাদেরকে বলি, পূর্তমন্ত্রী যাদেরকে বাংলাদেশে বানায়, পূর্তমন্ত্রীরা আসলে কি হয় জানেন? ইঞ্জিনিয়ার। এ ব্যাপারে তার জন্য ইঞ্জিনিয়ার অবশ্যই তাকে থাকতে হবে, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং অভিজ্ঞতা এগুলো থাকে। কিন্তু মির্জা আব্বাস যার বিএ পাস একটা সার্টিফিকেট আছে, এই পরীক্ষাটাও সে দিছে কিনা সন্দেহ আছে, এই মির্জা আব্বাসকে পূর্তমন্ত্রী বানানো হলো। পূর্তমন্ত্রী বানানোতে কি হয়েছে নীরা আপনাকে আমি ঠান্ডা মাথায় বলি, এই গোরখতক আব্বাস কমলাপুর রেলের জমি দখল, শাহজাহানপুরের রেলের জমি দখল, সবুজবাগের রেলের জমি দখল, অর্থাৎ ঢাকা মহানগরীতে সরকারি জায়গা দখলে মির্জা আব্বাসের চাইতে বড় কোনো চ্যাম্পিয়ন নাই। এখন এই গোরখতক আব্বাসের নেতৃত্বে ফুটবল খেলার মাঠ, ফুটবল ক্লাব দখল হয়, এই গোরখতক আব্বাসের নেতৃত্বে বাস স্ট্যান্ড দখল হয়। এবং আপনি আমার কাছ থেকে লিখিত নেন, আপনার দল জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে এই গোরখতক আব্বাস আবার পূর্তমন্ত্রী হবে এবং এই সালাউদ্দিন দেখবেন মহাসচিব হইয়া সে স্বরাষ্ট্রমন্ত্রী হবে। এখন আপনাদের এই 31 দফার এই যে আমি দুইটা নাম বললাম, এই 31 দফার কি কোনো ভ্যালু আপনার কাছে বা জনগণের কাছে আছে বলে কি আপনি মনে করেন নীরা? জেকব ভাই আমি অন্য কারোর কথা জানি না বা বলবো না, সেটা আমি নিজে মনে করি না। কারণ আবার পিছনে ফিরে যাই যে দেখেন আমরা কথায় কথায় যে গঠনতন্ত্রের কথা বলি, যে আসলে আমাদের যে গঠনতন্ত্র যেটা আছে একটা রাষ্ট্র সুষ্ঠুভাবে চালানোর জন্য, ওটা আমাদের সঠিক গঠনতন্ত্র কিনা সেটা তো আমাদের একবারও দেখা হয়নি। বাংলার জনগণ তো এটাই চেয়েছেন দেখতে। তারপর যান আপনি 2017 যে এমইউ সাইন করা হয়েছে, ওটা কি এখন পর্যন্ত জনগণের কাছে ওপেন করা হয়েছে যে ওখানে কি আছে? কেন আমাদের দেশের জনগণ, আমাদের দেশের পলিটিশিয়ানরা কোথায় বাধাগ্রস্ত, কোথায় আটকে গেছে, কেন এই জিনিসগুলো যে ধারাবাহিকতা বজায় রেখে একের পর এক হচ্ছে, কিসের জন্য? এই কারণটাই তো। নীরা খুব ভালো কথা টেনেছেন, কিন্তু আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, লজিক্যাল, আমি আপনার সাথে একমত। আচ্ছা নীরা, গত 1 বছরে বা 13 মাসে আপনি বিএনপির এমন কোন নেতার মুখ থেকে কি একটা বারের জন্য শুনেছেন যে ভারতের সাথে যতগুলো অসম চুক্তি হয়েছে প্রত্যেকটা চুক্তিকে জনগণের সামনে প্লেস করা হোক, ডিসক্লোজ করা হোক, প্রতিবাদ করা হোক, এই চুক্তিগুলো ক্যান্সেল করা হোক? একজন নেতার নাম বলেন তো যেই কথাটা বলছে। এটা তো বলেই না নীরা। আমি কেন থামাইছি আপনাকে জানেন? বেয়াদবি নেবেন না, কেন থামাইছি জানেন?
মির্জা ফাক অর্থাৎ আপনার দলের মহাসচিব নিউ ইয়র্কে এবং বাংলাদেশে বসে বলছে নির্বাচন আওয়ামী লীগকে এবং জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন হবে না। যে আওয়ামী লীগ বাংলাদেশের সার্বভৌমত্বকে ভারতের হাতে তুলে দিয়েছে, যে আওয়ামী লীগ ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ডকে বিডিআর পিলখানায় ঢুকাইয়া বিডিআর 57 জন অফিসারদেরকে খুন করেছে, এখন আপনার দলের মহাসচিব বলে যে বিএনপি বা জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হবে না। সালাউদ্দিন বলে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হবে না। আব্দুল্লাহ আল মিন্টু বলে জাতীয় পার্টি আর আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। আমির খসরু মাহমুদ বলে আওয়ামী লীগ বা বিএনপি আওয়ামী লীগ বা জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হবে না। তারা যদি এই কথা বলে নীরা, তাইলে আপনি যখন বলেন 2017 সালের চুক্তি কেন বাতিলের কথা বলে না, আপনি এটা কিভাবে আশা করেন? এটা কি আপনার মনে হয় না যে আপনি একেবারে খুব বেশি চায়া ফেলাইতেছেন? জেকব ভাই, এখানে বেশি কম চাওয়ার সাবজেক্ট না। একজন সচেতন নাগরিক হিসাবে যেটা দরকার আমি ঠিক সেটাই বলছি। আজকে দেখেন যে ভুল, হ্যাঁ ভুল আমি করেছি, তো ভুল আমি জেনে করি না জেনে করি যেটাই হোক না কেন, আমার ওই শিক্ষাটা তো আমার ওই ভুল থেকেই আসছে। আমি ওই ভুল থেকেই তো আমি সঠিক হতে পারলাম যে আমি এই ভুলটা করেছি। যখন আমি ফিগার আউট করতে পারবো আমি একটা ভুল করেছি, সেখান থেকে আমার সংশোধন হবে। কিন্তু এই যে হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ, যেটাই হোক না কেন বাংলাদেশের এই পলিটিশিয়ানদের মধ্যে, হ্যাঁ ভুল করছি, ভুল হতেই পারে, আমরা মানুষ, ভুল তো আমাদের হবেই, আমরা তো ফেরেশতা না। তো সেখান থেকে যদি আমি আমার দেশকে ভালোবাসি, আমার দেশের জনগণকে ভালোবাসি, হ্যাঁ ভুল করছি, ভবিষ্যতে আর ভুল হবে না আমার দ্বারা, এই প্রমিসটা করে যদি আমাদের দেশের পলিটিশিয়ানরা সামনে আগায় তাহলে তো আর কোনো সমস্যা থাকে না। কিন্তু আপনি কি এই ধরনের কোন নেতা বিএনপিতে দু একজনের নাম বলতে পারেন? বিএনপি বলবো কেন, গোটা বাংলাদেশেই তো দেখতে পাচ্ছি না। গোটা বাংলাদেশে যদি আজকে আমরা দেখতে পেতাম তাহলে গত এই যে 14 মাস পার করে দিচ্ছি আমরা, শুধু মনে হচ্ছে তো গলাবাজি করছি, কিন্তু আমরা যে কথাগুলো বলছি, আমরা যে সমস্যাগুলো সামনে তুলে দিচ্ছি, ওখান থেকে তো কই আমাদের দেশে পলিটিশিয়ানরা পিক করছে না কিছু। কেন? ওখানে কি তার পিক করলে কি তাদের সমস্যা না দেশের জন্য এইগুলো কাজগুলো এখন দরকার? আগে আমার দেশ। নীরা, আপনাকে যদি আরেকটা প্রশ্ন করি, আপনি বেয়াদবি নিয়েন না। একজন ভদ্রলোক, ওনার নাম আবু তাহের, উনি একটা প্রশ্ন করেছে। মুজিব ভাই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। উনি বলেছে ডাক্তার মুজিবুর রহমানের একটা মেডিকেল লাইসেন্স রয়েছে, ওনার অভিজ্ঞতা রয়েছে, ওনার অর্জন রয়েছে, আর তারেক রহমানের একটা এইচএসসি পাস সার্টিফিকেট রয়েছে। উনি এই কথাটা বলছে। এখন এটার সাথে আমি একটু যোগ করে বলি নীরা, নিউ ইয়র্কে আপনাদের বিএনপির অথবা বাংলাদেশে বিএনপির যেসব কমিটি সমিতি যা করা হয়, ডক্টর মুজিবের মতো লোকজনকে নেতৃত্ব দেওয়া হবে না, নেতৃত্ব দেওয়া হবে গিয়াস আহমেদকে। ডক্টর মুজিবের মতো লোকজনকে কমিটি করার জন্য $20,000 চাওয়া হয়, ওই কমিটি দেওয়া হবে মিজানুর রহমান মিল্টনকে। এখানে ডক্টর মুজিবের মতো নেতাকে সম্মান দেয়া হবে না, পদ দেয়া হবে না, যে ভারতীয় এম্বাসির সামনে গিয়ে দাঁড়াইছে। আমি এখন বুঝতে পারি ডক্টর মুজিবকে কেন বিএনপি ওখানে নেয় নাই। কারণ কি, ডক্টর মুজিব যদি নেতা হয় ভারতীয় হাই কমিশনের সামনে গিয়ে উনি দাঁড়ায় যাবে ফেলানি হত্যার জন্য, উনি সীমান্ত হত্যার জন্য দাঁড়ায় যাবে। এবং তারেক রহমান এবং বিএনপি টের পেয়েছে ডক্টর মুজিবকে যদি সভাপতি করা হয় তাহলে তো ভারতের সাথে আমার সম্পর্ক থাকবে না। আপনার কি এটা মনে হয় না তাহলে যোগ্যতা ভিত্তিক বিচারে বিএনপি চায় যেন অযোগ্য রিকশাওয়ালা চোর শাসকরা যেন দলের নেতৃত্ব নেয়? আপনার কি এটা মনে হয় না নীরা? জেকব ভাই, এখন এই কথার পিছনে বলতে হয় যে প্রতিটা সংগঠনেরই কিন্তু একটা ধারাবাহিকতা থাকে।
এখন আমাদের যদি ধারাবাহিকতা এটাই থাকে যে আমরা যোগ্য কাউকে সামনে আনতে দেব না, যোগ্য কেউ সামনে আসলে আমরা যেটা চাচ্ছি সেটা হবে না, মানুষ এডুকেটেড হয়ে যাবে কুইক। তো এখন এটা চাইলে তো আমরা এটা করতে পারবো না। কিন্তু আমি এই জন্য আমার দলের দোষ দেব কি দেব না সেটা না, এখন মূল গোড়াঘাটে যদি আমি মনে করি যে আমার শত্রু কে আমাকে এইভাবে চালছে, কাকে চালছে সেটা বিষয় না, সেটা আমি পরে পরে ধরবো, কিন্তু কে চালছে এটা যখন আমি ফিগার আউট করতে পারছি, আমি যদি ওখানে সুইচটা অফ করতে পারি তো অটোমেটিক তো আমার এখানে ঠিক হয়ে যাবে। সুইচটা অফ, নীরা সুইচটা অফ করবে কে? আনোয়ার হোসেন খোকন। সুইচটা অফ করবে কে? সালাউদ্দিন। সুইচটা অফ করবে কে? মির্জা ফাক। সুইচটা অফ করবে কে? আব্দুল আওয়াল মিন্টু। সুইচটা অফ করবে কে? সামাও ভাই। জাগো ভাই, তাইলে আমি এখন একটা কথা বলি, সেটা হলো যে আমরা আসলে এমন একটা জাতি এবং যেটায় আমরা পছন্দ করি সেটা হলো, এখন আমার অনেক আগের একটা কথা মনে হয়েছে, আমার স্কুল কলেজ লাইফের কথা বলি, যে একজন শিক্ষক আমার খুব মানে সবসময় খুব পছন্দের একজন শিক্ষক ছিল। তাই সে শিক্ষক মানে সবসময় আমাদেরকে মানে বিভিন্ন ধারা দিয়ে বুঝাইতো। তো হঠাৎ করে আমরা খেলতাম, তো তাই সবাইকে সামনে বাইরে ডাকছে। এখন ওই শিক্ষকের পাশেই আবার আমাদের যে কেরানি যে স্যার থাকে সেও আসছে। এখন আমাদেরকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা একটা সংজ্ঞা বলো তো, কেরানির সংজ্ঞা কি, সেটা হঠাৎ করে বলতে বলছে। হয়তোবা লাইব্রেরিতে ওই ছাড়ের সাথে দুই ছাড়ের মধ্যে কিছু একটা হয়েছে। তা আমাদের খেলাধুলার যে টিচার ছিল সে বলছে বলো তো কেরানির সংজ্ঞা কি। তখন হঠাৎ করে আমি বলে ফেলেছিলাম যে করছো কেন, করো নাই কেন, এই কৈফিয়ত যাদেরকে দিতে হয় তাদের কি কেরানি বলে। তখন আমার স্যার আমাকে ডেকে নিয়ে বলল যে তুমি এই কথাটা তোমার মাথায় কোত্থেকে আসছে বলো আমাকে। তখন বললাম যে স্যার যখন আমরা খেলতে আসি আর লাইব্রেরিটা একদম আমাদের মাঠের কাছে কর্নারে ছিল, তো তখন দেখতাম ওই স্যার এত ভালো একজন টিচার, তাকে সবাই ধমকায়, সবাই ধমকায়, মানে ওখানেও চুরি ছাসরামির কোন একটা সাবজেক্ট ছিল সেটা এখন ফিল করতে পারি, কিন্তু আমাদের আলম স্যারের দ্বারা এটা সম্ভব হয় না, অন্যান্য টিচাররা এই জন্য তার উপর একটু রাগ ছিল। তো সবসময় দেখতাম ওই স্যারকে না খুব ধমকায়। তো ওই ধমকানো থেকে আমি ফিগার আউট করছি যেহেতু কেরানি স্যার বলে তো সবাই তাকে মানে ধমকায় আর সবাইকে তার উত্তর দিতে হয়, তাইলে এইটাই হবে কেরানির সংজ্ঞা। যে স্যার আবার আমাকে জিজ্ঞাসা করছে না, ওই গল্পটা এবার শেষ করেন, এনাফ নিছেন, এবার আপনি বিএনপির ব্যাপারে বলেন। না না ওখানেই তো আসতেছি। তো ইউসুফ স্যার ছিল আমার অঙ্কের টিচার, তাই ম্যাথে যারা ভালো তারা 2 দিয়ে 4 খুব তাড়াতাড়ি মিলাইতে পারে। তো এখন এই দুর্নীতির কথা বলবেন, যারা ম্যাথে ভালো তারা 2 2 4 মিলিয়ে ওই গোড়াঘাটে যেখানে সুইচটা অফ করতে হবে ওখানে গ্লু ট্যাগ দিয়ে রাখছে, ওই সুইচ অফ করতে পারবে না। ওই সুইচ অফ করতে হলে ওই যোগ্যতা লাগবে যে গ্লু ট্যাগটা উঠাইতে পারবে, কিন্তু গ্লু ট্যাগটা যে উঠাইতে পারবে তাকে তো আপনি ওখানে পাঠাবেন না। নীরা, আপনি আপনার কাছে ব্যাক করছি। ডক্টর মুজিব, নীরা বলতে চাচ্ছে, আপনি নীরা আসলে আপনার কথাটা কি পূরণ করেছে? আপনি বলছেন যোগ্য ব্যক্তিকে ওই আলোচনায় পাঠানো হবে কিনা, যোগ্য ব্যক্তিকে ওই ইন্ডিয়ার সাথে আলোচনা করতে গেলে তাকে পাঠানো হবে কিনা। ইতিহাস পর্যালোচনা করলে আমরা একটা জিনিস দেখেছি, খন্দকার মোস্তাককে গঙ্গার পানি বন্টন আলোচনায় ঠিকমতো আলোচনা করতে দেয়া হয় নাই। গঙ্গার পানি বন্টন আলোচনায় বিএম আব্বাস এটিকে কথা বলতে দেওয়া হয় নাই। তো তাহলে বাংলাদেশের যোগ্য মানুষ নাই, এটা আপনার কথাকে, আমি আমার কথাটাকে রিফ্রেশ করতে হবে। যোগ্য মানুষ যদি থাকেও তাদের অবস্থানটাকে ঠিক জায়গায় দাঁড় করাতে দেয়া হবে না। যেমন আপনি ফেলানি হত্যার প্রতিবাদের জন্য আপনি ফিল করেছেন যে আমি ইন্ডিয়ান হাই কমিশনের সামনে গিয়ে প্রতিবাদ করব, ওই দিনই আপনি আপনার ভাগ্য নির্ধারণ করেছেন। খালেদা জিয়া, তারেক জিয়া এরা সবাই ধরে নিয়েছে, আপনারা যদি নেতৃত্ব দেয়, আপনি তো ইন্ডিয়ান হাই কমিশনে গেছেন, 2 দিন পরে ওয়াশিংটন ডিসিতে তাদের এম্বাসি ঘেরাও করবেন। আপনার মতো দেশপ্রেমিক তো তাদের দরকার নাই, তাদের দরকার
জামাতের আমির খসরু মাহমুদ যে অমিত শাহের সামনে গিয়ে সেবা দিবে, এর জন্য আপনাকে দিয়েছে। আমি এই সাবজেক্টটাকে ওভারকাম করার জন্য আমি আবার পুরনো একটা সাবজেক্টে আনি। সাবজেক্টটা হচ্ছে, আমি এই কথাটা বললে আবার আমাকে অনেকে জামাত বলবে। মুজিব ভাই, বাংলাদেশে একটা সার্ভে করা হয়েছে, সার্ভেটা করেছে কয়েকটা গোষ্ঠী, তার ভিতরে আমি 100 নিরপেক্ষ ছাত্রছাত্রীদের কথা বলাইছি ঢাকা ইউনিভার্সিটিতে, চিটাগং ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটিতে। 100 নিরপেক্ষ ছাত্রছাত্রী যাদের ব্র্যান্ড নাই, যে তারা ছাত্র শিবির, ছাত্রলীগ, ছাত্রদল বা বামপন্থী, এরকম না। এটার পিছনে আমার, আপনি শুনলে হাসবেন, আমি পাগলামি মাঝে মাঝে আমি করি, আমার 10,000 আমেরিকান ডলার খরচ হয়েছে। ওখানে একটা প্রশ্ন বলা হয়েছে, বিএনপি যদি সরকার গঠন করে তাইলে সরকার ব্যবস্থা কেমন হবে, আর জামাতে ইসলামী বা ইসলামী পন্থীরা যদি সরকার গঠন করে তাহলে সরকার কেমন হবে। মুজিব ভাই, বিএনপি সরকার গঠন করলে সরকার ব্যবস্থা কেমন হবে এর জবাবে বলেছে, আওয়ামী লীগ যা করেছে তার চেয়ে 3 গুণ দুর্নীতি এবং বিভৎস একটা সমাজ ব্যবস্থা হবে। আর জামাতের ব্যাপারে বলেছে যে জামাত যদি সরকার গঠন করে তাইলে তারা ন্যায় বিচার পাবে। আমি একটা কথা আপনাকে এমনি জিজ্ঞাসা করি, আমাদের সময় শেষ, আমি আজকে টক শোটা বড় করব না। আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, এই সার্ভে যেটা এসছে যে জামাত সরকার গঠন করলে ন্যায় বিচার পাবে আর বিএনপি সরকার গঠন করলে দেশ আরো দুর্নীতিতে ভরবে, চাঁদাবাজিতে ভরবে, দখলবাজিতে ভরবে, আর জামাত করলে ন্যায় বিচার পাবে, এই কথাটাকে কি আপনি একটু মূল্যায়ন করবেন? এটা তো হিস্টোরিক্যালি অবভিয়াস। এখন ধরেন, যখন জিয়া রহমান ছিলেন, এখন পর্যন্ত জিয়া রহমান সম্বন্ধে আজ পর্যন্ত বলতে পারি, তাকে যারা বিরোধী কোনো লোকই বলতে পারে না যে উনি করাপশন করছেন বা কখনো করেছেন বলে, এবং ওনার সাথে যারা ছিলেন ওই সময় কেউ করাপেন না। কিন্তু বিগত সময় যখন বিএনপি পাওয়ারে ছিল, ওটার মধ্যে 2জন জামাতের মন্ত্রী ছিল, আমার মনে হয় মতিউর রহমান নিজামী, আরেকজন কে জানি ছিল, কাদের মোল্লা অথবা মুজাহিদ, না মুজাহিদ অথবা কাসিম, দুজন ছিল মন্ত্রী। এখন ধরেন আপনি গত 15-16 বছর আওয়ামী লীগের এবং সকল আওয়ামী লীগের ঘরানার লোকজনের মেইন টার্গেট ছিল জামাত এবং বিএনপি, তার মধ্যে জামাত ছিল নাম্বার 1 টার্গেট। কিন্তু তারা কিন্তু 18 বছর একবারও বলতে পারেনি যে ওই 2 মন্ত্রী পাওয়ারে থাকা অবস্থায় কোনো কারাপশন করেছে, এবং তাদের এগেইনস্টে কোনো দুর্নীতি নাই, কারাপশন নাই। কিন্তু ওই সময়কার বিএনপির অনেক মন্ত্রী এবং অনেক রাজনীতিবিদদের এগেইনস্টে কারাপশনের চার্জ আছে, জেলে গেছে, নানা কিছু হয়েছে। এখন আপনি যে ওইটার সাথে ম্যাচ করেন এবং এখনকার যে আপনার 5ই আগস্ট উত্তর যে বিএনপির কার্যক্রম এবং জামাত ইসলামের কার্যক্রম যদি ম্যাচ করেন, তাহলে জনগণের কাছে যেই আপনি যেই ইয়েটা বললেন আমাকে, যে সার্ভেটা করেছেন, এটা তো অস্বাভাবিক কিছু নেই, এটাই স্বাভাবিক, এটার রেজাল্ট হওয়ার কথা, তাই না? কারণ জনগণ তো, মানে আমি জানি না আমাদের রাজনীতিবিদরা কি মনে করেন, আমাদের রাজনীতিবিদ কি মনে করেন যে আমাদের বাংলাদেশের লোকজন কি অশিক্ষিত, অবুঝ, কিছুই বুঝে না? আমরা রাজনীতি করি, আমরা বলি যে আমরা করাপশন ফ্রি দেশ করব, আমরা এই করব, আমরা ওই করবো, নানা রকম কথা বলি। আর আমরা যখন পাওয়ারে যাই, আমরা পাওয়ারে যে করাপশন করি, তো উই আর নাথিং বাট হিপোক্রেটস। এবং আমাদের রাজনীতিবিদরা আজকে কিছু কিছু দলের বিকাম লাইক এ হিপোক্রেটস না, এই জন্য জনগণ আর বিশ্বাস করে না। 53 বছর ধরে জনগণ দেখছে এই রাজনীতিবিদগুলোই একের সময় এক এক রকম কথা বলে। আর দুঃখজনক হলো সত্যি, ইলেকশনটা আসার আগে যারা কয়দিন আগে দুর্গাকে যায় বলছে দুর্গার মতো শক্তিশালী, মানে ওনার ইয়েতেই বা দেশের এই হবে ওই হবে, এবং আমি শিওর ওই ব্যক্তিরাই যখন ভোটটা আসবে, আপনি দেখবেন যেদিন থেকে ভোটের ইয়েটা আসবে সেদিন কিন্তু তাদের মাথায় টুপি থাকবে, তাদের আলখাল্লা থাকবে, তারা তখন তাড়াতাড়ি দৌড়াবে উমরা করার জন্য, নানা কিছু করার জন্য, মসজিদে সবার সামনে যে দাঁড়ায় নামাজ পড়া দেখাবে। সো ইট ইজ নাথিং বাট হিপোক্রেটস। আমাদের রাজনীতিবিদরা
সত্যিকার অর্থে আমি কোশ্চেন করি তাদের দেশপ্রেমী নিয়ে। আমার কাছে মনে হয় যে মোস্ট অফ দেম আর হিপোক্রেটস, নাথিং বাট হিপোক্রেটস। ওকে ডক্টর মুজিব, আমি আপনাকে একটু থামাই দেব, বেয়াদবি নেবেন না ভাই। আপনি একটু আগে বলেছেন যোগ্য লোকজনদেরকে সঠিক পজিশনে দেওয়া হবে না এবং যোগ্য লোকজনরা সঠিকভাবে আলোচনা করতে পারবে না। আপনি বর্তমান বিএনপির ফ্রন্ট সারিতে যেসব নেতারা রয়েছে তাদের মধ্য থেকে আপনি কি দু একজনের নাম বলতে পারেন? তারা তো এখন ক্ষমতায় বসে আছে, এরাই বিএনপি সরকার গঠন করলে ক্ষমতায় এরাই বসবে, এরাই মন্ত্রী হবে, এরাই আলাপ আলোচনা করবে। এদের মধ্যে থেকে কি আপনি দু একজনের কথা বলতে পারেন যে তারা যোগ্যতা ভিত্তিক বিচারে ভারতের কোন মন্ত্রী, ভারতের কোন সচিব কারো সাথে দ্বিপাক্ষিক আলোচনায় চোখে চোখ রেখে কম্পিটিটিভ হইতে বাংলাদেশের স্বার্থ রক্ষার্থে সক্ষম? আমি ওইটু কনফিডেন্স তাদের উপর আমার নাই, আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি। শুধু তাই না, আপনাকে যদি আজকে আমি জিজ্ঞেস করি যে ধরেন বিএনপিকে আজকে আপনি পাওয়ার দিলেন, বিএনপি কাকে ফাইন্যান্স মিনিস্টার করবে? আপনি একটা নাম বলতে পারেন? না। বিএনপি কাকে ফরেন মিনিস্টার করবে? যে আমাদের দেশে আমি যেটা জানি তারা ভারতের পিক করা হুমায়ুন কবির অলরেডি ডিক্লেয়ার করেছে সে ভবিষ্যতের পররাষ্ট্রমন্ত্রী। এখন ডিক্লেয়ার করে না করি, যোগ্যতা হিসেবে আমি বলছি, যোগ্যতা হিসেবে সে বলছে সে ব্যারিস্টার, সে আমেরিকার সিটিং 6 জন কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল কইরা পৃথিবীব্যাপী বিখ্যাত হয়েছে এবং ডক্টর ইউনূসের লগে আমেরিকা আসছে। এর চেয়ে আর বড় যোগ্যতার তো তার দরকার নাই। আমার কোশ্চেন হলো যে বিএনপি যে কোনো একটা ভালো অপোজিশন পার্টি যখন থাকে তাদের একটা ছায়া সরকার থাকে, এবং ওই নিয়মটা হলো কি যে ছায়া সরকার যেমন ধরেন আপনি যে বাজেট পেশ করলো আওয়ামী লীগ ওই সময়, হ্যাঁ, আপনার যে ছায়া সরকারের যে ফাইন্যান্স মিনিস্টার হবে সেইটাকে কাউন্টার করবে, সে বলবে যে কোথায় এই বাজেটটা জনগণের পক্ষে না। হ্যাঁ, বিএনপিতে আমি যদিও সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এবং অনেক মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা তার উপর ছিল, কিন্তু বিএনপি ফেইল টু শো দিস যে তাদের একটা ছায়া সরকার আছে। এখন বিএনপির মনে হয় যে বিএনপি বলতে একজন কি বুঝায়, সে যা বলবে তাই। তাহলে আপনি তো বিএনপি থেকে ওই জায়গায় আনেননি যে একটা ছায়া সরকারের যে ইমপ্রেশন আপনি দিয়ে দেশ থেকে আগামীতে যে আপনি শাসনভার নিবেন, ওই ছায়া সরকারটাকে আপনি স্টাবলিশ করেননি আপনি। এখন কোশ্চেন আসতে পারে, আপনি যদি চিন্তা করেন যে আমাদের দেশে কয়টা মিনিস্টার, প্রায় 45 ডিফারেন্ট মিনিস্টার থাকে না নাকি? আপনি চিন্তা করেন বিএনপি কারা ওখানে যাবে? আমি তো সত্যিকার অর্থে বিএনপি যদি পার্টি নেতাদেরকে ওখানে দিতে হয় তাহলে কিন্তু আপনার লোক পাবেন না, খুঁজে যোগ্য লোকই পাবেন না যে ওই কাজগুলো করতে পারবে। যখন আপনি যোগ্য লোক পাবেন না, যেটা আপনি বললেন যে পূর্ত মিনিস্ট্রিতে হতে হয় ইঞ্জিনিয়ার। কেন ইঞ্জিনিয়ার হতে হয়? যখন একটা প্রপোজাল আসবে সে ইভালুয়েট করতে পারবে, সে কোশ্চেন করতে পারবে যে এটা রাইট অর রং এবং এটা কি করা উচিত। আপনি যদি সেই যোগ্য লোককে না দেন তখন দুটো জিনিস হবে, একটা হলো যে আপনি সেক্রেটারির উপর ডিপেন্ডেন্ট থাকবে, সেক্রেটারি যাই বলবে ইয়েস ইয়েস করতে হবে আপনাকে। দ্বিতীয় হলো আপনি কমিশন বানিয়ে চলে যাবেন, কারণ আপনার সিগনেচার ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনার ইয়েটা ইম্পর্টেন্ট, আপনি বুঝবেন যে এখান থেকে আমি কিছু টাকা উঠাতে পারি। হ্যাঁ, তো আপনার তখন ওই এটা চালাবার জন্য যে যোগ্যতা আপনার দরকার সেই যেহেতু এটা নাই, আপনি জানেন যে কি কোশ্চেনটা করতে হবে সেটা আপনি জানেন। এবং এটা দুঃখজনক হলো, শুধু আমি বলবো না বিএনপির না, আওয়ামী লীগের সরকারের মধ্যে এরকম অনেক অযোগ্য মিনিস্টার ছিল, হ্যাঁ, যারা সত্যিকার অর্থে কিছুই জানতো না কিন্তু তারা মিনিস্টারে বসেছিল এবং তারা করাপশন সবই ওই মিনিস্টার আন্ডারে হবে, কিন্তু তারা যেহেতু জানে না কি করতে হবে। ওকে মুজিব ভাই, আপনাকে যদি আমি আলোচনার খাতিরে একটা প্রশ্ন করি, বাংলাদেশের 20 কোটি জনগণ তারা একজন যোগ্য, অভিজ্ঞ, সৎ একজন নেতৃত্ব তারা দাবি করতে পারে, যা আমি আশা করি, আই এক্সপেক্ট দ্যাট মাই লিডার শুড বি এডুকেটেড, মাই লিডার শুড বি এক্সপেরিয়েন্সড এন্ড মাই লিডার শুড বি অনেস্ট। এখন বিএনপির কথা আমি আপনাকে স্পেসিফিক আমি যখন জিজ্ঞাসা করলাম, আপনি বললেন তাদের পররাষ্ট্রমন্ত্রী কে হবে, তাদের অর্থমন্ত্রী কে হবে, আপনি খুঁজে পেলেন না। আচ্ছা, নিদেন পক্ষে দেশের জনগণ শিক্ষিত পাইল না, অভিজ্ঞতা পাইল না, দূরদৃষ্টি সম্পন্ন পাইল না, কিন্তু একজন সৎ মানুষ তো তারা আশা করতে পারে
একজন নীতিবান মানুষকে তো তারা আশা করতে পারে নাকি? এটাও পারে না। না না, কিন্তু শুধু সৎ হলে হবে না তো। আপনি একটা রাষ্ট্র চালাবেন, আপনাকে অবশ্যই সৎ হতে হবে, দ্যাটস দ্য ফার্স্ট কন্ডিশন। আপনাকে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাকে মানতে হবে। প্রথমত নাম্বার 1 হলো আপনি দেশপ্রেমিক হতে হবে। এবং এখানে আমি বারবার বলবো, এখানে 1% কম্প্রোমাইজ করা যাবে না। প্যাট্রিয়টিক 100% হতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আপনাকে 100% অনেস্ট হতে হবে। অনেস্ট যদি না থাকে তাহলে তো হবে না। দ্বিতীয় তৃতীয় হলো আপনার দক্ষ হতে হবে। আপনাকে যদি একটা দায়িত্ব দেয়, আমাকে যদি দায়িত্ব দেওয়া হলে হেলমেট চালাবে, আমি যদি দক্ষ না হই তো আমি চালাতে পারবো না। আমাকে দক্ষ হতে হবে, এই কাজটা আমি নিব। আপনি যে কাজটা করছেন আপনি দক্ষ বলে আপনার কাজটা করছেন, আমি যে কাজটা করি আমি দক্ষ বলে কাজটা করতেছি। আমাদেরকে এই জিনিসটা চাপিয়ে দেয় না। তারপর হতে হবে ইন্ডিপেন্ডেন্ট, তার থিঙ্কিং হতে হবে ইন্ডিপেন্ডেন্ট। হি শুড নট বি কম্প্রোমাইজড বাই আদার ফ্যাক্টরস। ওই আত্মীয় স্বজন, যেটা নীরু বললো যে আত্মীয় স্বজনের চাপ, বন্ধু বান্ধবের চাপ, নো, ইউ ক্যানট হ্যাভ দ্যাট। তা আপনি যখন ওই পজিশনে যাবেন, এই 4টা ফ্যাক্টর আপনাকে আগে হতে হবে। যদি এই 4টা ফ্যাক্টর আপনি যদি 100% না করতে পারেন, ইউ শুড নট বি ইন দ্যাট পজিশন। তার মানে আপনাকে ওই পজিশন দিলে ইউ আর এ উইক ক্যান্ডিডেট। এবং সেই জায়গাতে আপনি দক্ষতার সাথে, দেশপ্রেমের সাথে, সততার সাথে আপনি রান করতে পারবেন না। তো হোয়াট ইউ এক্সপেক্ট? আপনি যদি একটা গার্বেজ ঢুকান একটা মেশিনে দিয়ে, ফিনিশ প্রোডাক্টটা গার্বেজই বের হবে। আপনি যদি একটা ভালো জিনিস ঢুকান, ফিনিশ প্রোডাক্ট অবশ্যই ভালো জিনিস বের হবে। তো আমি যদি গার্বেজ দিয়ে আমি দেশ চালাতে চাই, তাহলে আপনি কি করে আশা করেন আপনি 19 দফা দেন আর 31 দফা দেন আর 101 দফা দেন, ডাজন্ট ম্যাটার। এটা আলটিমেট আউটকাম উইল বি জিরো। আমি দফা ছাড়াই যদি দেশ চালাই, আমি যে কতগুলি সৎ লোক, আমি যে 4টা ক্রাইটেরিয়া বললাম, এই 4টা ক্রাইটেরিয়া ফুল করার মধ্যে যদি আমি নেতৃত্ব দিতে পারি, আমি যদি সব লোকগুলোকে যে মিনিস্ট্রিতে আছে এগুলো ওই দক্ষ লোকগুলোকে দিতে পারি, আমার কোনো দফা লাগবে না তো। মুজিব ভাই, এমনি ভালো করতে পারবো। মুজিব ভাই, আমি যদি একটা কথা বলি, আমার বেয়াদবিটা আপনি এবং নীরা মাফ করবেন। আমি যদি বলি 31 দফা এটা জাস্ট পিস অফ গার্বেজ, কারণ তারা 31 দফা সম্পর্কে তারেক রহমান নিজেও কোনো স্টাডি করে নাই, রিসার্চ করে নাই, এটা নিয়ে কোনো আলাপ আলোচনা করে নাই, এবং এটা এক্সিকিউট করার মতো যেই মেধা দরকার, যেই যোগ্যতা দরকার, যে দূরদৃষ্টি দরকার, যে রিসোর্স দরকার, এর কোনোটাই তাদের নাই। যার জন্য তারা বলে যে বিএনপি যদি ক্ষমতায় যায় 1 কোটি সরকারি জব তারা ক্রিয়েট করবে। বিএনপি যদি ক্ষমতায় যায় ঘরে ঘরে হেলথ কেয়ার পৌঁছায় দিবে। তারা এই ধরনের গাঁজাখুরি কথাবার্তা বলে জাস্ট লোকজনদেরকে সাময়িকভাবে কনভিন্স করার জন্য যে আমাদেরকে ভোট দাও। এটা জাস্ট ডাফারগিরি, এটা জাস্ট জোচ্চুরি, এটা জাস্ট ভণ্ডামি। আমি যদি এটা বলি খুব কি অন্যায় হবে মুজিব ভাই? আমি অবশ্যই এটা আপনি বলতে পারেন, এবং এটা যদি সত্যিকারে যদি আমি জানি না এই 31 দফাকে কিভাবে ইয়ে করা হয়েছে, এটা কি পার্টির ভিতরে এটাকে প্রপার ওয়েতে মানে কি বলে এটাকে মানে প্রপার ওয়েতে এটাকে রিসার্চ করে এটা করা হয়েছে কিনা, আই হ্যাভ নো আইডিয়া। তো যদি না করা হয়ে থাকে, আর আপনি যেটা বললেন 1 কোটি জব, আমি জিজ্ঞেস করতে পারি আপনাকে যে বলেন আপনি কি করে 1 কোটি জব তৈরি করবেন? তাই না? আর আপনি তো আগেও ক্ষমতায় ছিলেন, আপনি তখন কত জব তৈরি করেছেন? 1 লাখও করে নাই। ট্র্যাক হ্যাজ টু বি দেয়ার। আর যদি আপনি আগেও ক্ষমতায় থেকে যদি আপনি না করেন, এখন আপনি যদি 1 কোটি বলেন, ঠিক আছে মেনে নিলাম আপনি করতে পারবেন, শো মি হাউ ইউল ডু ইট। হ্যাঁ, খাতা কলমে বললেই তো হলো না। দেখছেন মানুষ, আমার খুব দুঃখ হয়, মানে বাংলাদেশের জনগণের জন্য খুবই কষ্ট হয়। তারা দেশটাকে এত ভালোবাসে, তারা বারবার চায় একটা সুন্দর দেশ হোক, একটা সুন্দর রাজনীতিবিদ আমাদের দেশে আসুক, একটা ভিশন নিয়ে আসুক, এবং তারা বারবার তাদের বুকে রক্ত দিয়ে দেয়। এই জন্য কোনো রাজনীতিবিদের ছেলেরা কিন্তু মরে না। হ্যাঁ, কিন্তু সাধারণ জনগণ এই দেশটাকে সুন্দর করার জন্য, দেশটাকে স্বাধীন, সার্বভৌম এবং সত্যিকার অর্থে একটা সুন্দর দেশ তৈরি করার জন্য বারবার তারা রক্ত দেয়। কিন্তু বারবারই আমরা ফেল করি, যেহেতু আমাদের দেশের একটা গোষ্ঠী হয়ে গেছে যারা করাপ্টেড হিপোক্রেট, এবং এরাই বারবার কেমনে জানি ক্ষমতাকে দখল করে ফেলে। এবং এই যে 5ই আগস্টের পরে সাধারণ লোক সবাই আশা করছিল এইবার একটা কিছু হবে, ইউনূস সাহেব একটা কিছু ভালো করতে পারবেন। কিন্তু দুঃখজনক হলো সত্যি যে ওই গোষ্ঠীটাই আবার ইউনূস সাহেবকে ক্যাপচার করে দেশটাকে আজকে 1.5 বছরে এমন একটা জায়গায় নিয়ে গেলেন যে খুব দুঃখজনক, তাই না? আমার কথা হলো যে জনগণ কিন্তু বাংলাদেশের দেশপ্রেমী, জনগণ কিন্তু দেশের জন্য বুকে রক্ত দিতে তৈরি সব সময়, কিন্তু
যতক্ষণ পর্যন্ত জনগণ এই এই করাপ্টেড এই যে একটা গোষ্ঠী তৈরি হয়ে গেছে আমাদের দেশে, যারা আমাদের রাজনীতিকে কন্ট্রোল করে, আমাদের দেশটাকে কন্ট্রোল করে, আমাদের সেনাবাহিনীকে কন্ট্রোল করে এবং আমাদের বৈদেশিক নীতি এগুলো সবগুলো কন্ট্রোল করে, যাতে করাপশন করে তাদের ভাগ্য পরিবর্তন করে এবং কোটি কোটি বিলিয়ন্স অফ ডলার নিয়ে যায় এবং সেটাকে আনার কোনো রকম চেষ্টা করা হয় না, সেটা নিয়ে কথা বলা হয় না, সেই ধরনের রাজনীতিবিদ দেশের জনগণ চায় না, সেই ধরনের রাজনৈতিক দল দেশের জনগণ চায় না, বারবার দেশের জনগণ বলে দিচ্ছে। এবং এটা যদি একটা সত্যিকারের প্যাট্রিয়টিক পার্টি যদি না বুঝে, আমি মনে করি তারা আলটিমেটলি ফেল করবে এই দেশের বাংলাদেশের রাজনীতি। আওয়ামী লীগের মতো একটা এত সুসংগঠিত দল, আপনি যারা সেই পাকিস্তান আমল থেকে শুরু করে এই পর্যন্ত তারা একটা সুসংগঠিত দল ছিল গ্রাসরুট লেভেলে, কিন্তু তারা করাপশনের জন্য, তারা জনগণের এই এই আদর্শকে না বুঝার জন্য তারা আজকে বিলুপ্তিতে চলে গেছে। এখন আওয়ামী লীগ যদি বিলুপ্তি যেতে পারে, বাংলাদেশের কোন রাজনৈতিক দল সেফ না যতক্ষণ পর্যন্ত তারা জনগণকে না দেখাতে পারবে যে তারা what they say they mean it and they do it। আমি কি বলি, আমি কি মিন করি এবং আমি এটা করতে পারি কিনা, সেটার উপরে কিন্তু জনগণ বিচার করবে যে আপনি হিপোক্রেট কিনা, আপনি নিজের স্বার্থের জন্য রাজনীতি করেন না দেশের জন্য করেন। ওকে ডক্টর মুজিব, আমি আপনার কাছে ব্যাক করব নিরুনিরা, আমরা আলোচনা শেষ করব। আপনি সময় নেন, আপনি আজকের আমাদের পুরো আলোচনাটাকে সামারাইজ করেন। জেকব ভাই, আজকে আপনার হেডিং যেটা ছিল, আপনার সাবজেক্ট যেটা ছিল 31 দফা, আমরা 31 দফা থেকে শুরু করেছি। আসলে আমি আজকে আমার দল এবং উচ্চ পর্যায়ের লিডার যারা আছেন তাদের কাছে একটা প্রশ্ন, যে আমরা 31 দফায় এসেছি, কিন্তু এর আগে যে আমাদের 19 দফা যে ছিল, 19 দফার কয়টা দফা আমরা বাস্তবায়ন করতে পারছি? আমরা তো তিনবার ছিলাম ক্ষমতায়, ক্ষমতা বলতে সরকার গঠনে ছিলাম, কিন্তু 19 দফার কয়টা দফা আমরা মানে প্রিজার্ভ করতে পারছি, কয়টা দফা আমরা বাস্তবায়ন করতে পারছি, সেটার উপর ভিত্তি করে কি 31 দফা আমরা বাড়িয়েছি, না জাস্ট আইওয়াশের জন্য এই দফাগুলো সামনে নিয়ে আসছি? এখন বর্তমান রাজনীতি দফার উপরে চলে না, বর্তমান রাজনীতি চলে আপনার দফা 31টা না হয়ে আপনার 7টা করেন, 19টা থেকে কমিয়ে নিয়ে আসেন, জনগণের পক্ষে কথা বলেন। জনগণের ইমোশন নিয়ে যে প্লে করা হচ্ছে এগুলো বন্ধ করা। আজকে আপনি দফা দিয়ে যে আমাদের জনগণকে আইওয়াশ করবেন, জনগণকে বোকা বানাবেন, ওই দিন এখন আর নাই। আরেকটা জিনিস বলবো, যে আমরা দল ছুট বলি এই জন্য যে এত দল একটা ফ্যামিলির মধ্যে, ভাই এক দল করবে, বোন এক দল করবে, বাবা এক দল করবে, মা এক দল করবে, এই দল ছুট এটা বন্ধ করা দরকার। কারণ আমাদের দেশে এই দল ছুট নেতা কর্মীরা সব জায়গায় গিয়ে অপকর্মটা আগে করে, কারণ তাদের ওই ধ্যান ধারণা এবং তাদের এক্সপিরিয়েন্স, তারা দেখে এটার মধ্যে এটা চলছে, ওটার মধ্যে ওটা চলছে, কিন্তু মূল যে আদর্শের কথা, সে আদর্শের মধ্যে আমরা থাকি না এই দল ছুটের কারণে। আর এই দল ছুট নেতা কর্মীদের দিয়ে আপনি যে ভালো কিছু আশা করবেন সেটা আপনি করতে পারবেন না। আজকে যত কথাই বলেন না কেন, এই যে 5ই আগস্টের পর দ্য সেকেন্ড ডে 6ই আগস্ট যদি আমরা সবাই গিয়ে দাঁড়িয়ে একটা কথা বলতাম, যে আপনারা যারা এখানে বসে আছেন তারাই তো ডাকছেন আমাদেরকে কথা বলার জন্য, আপনারা কেউই বৈধ না, আপনারা সবাই অবৈধ, সবাই অবজান। একটা যদি আন্দোলন 5ই আগস্টের পর এই নেতা কর্মীরা তুলতো, আজকে এই 14 মাস আমাদের দেশটা এইভাবে জলে ভাসতো না। আমরা এখন পর্যন্ত জানি না আমাদের শেষ কোথায়, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো সেটা কিন্তু আমরা জানি না। আজকে আপনি বিএনপি বলবেন, আওয়ামী লীগ বলবেন, জামাত বলবেন, যেটাই বলেন না কেন, এই দলছুট নেতাদের উপর বিশ্বাস রাখা যায় না। এরা যে কোনো সময় যে কোনো পাত্রে বসবে, সেই পাত্রের রং ধারণ করবে। এরা দেশকে ভালোবাসে না, এরা দেশের মানুষকে ভালোবাসে না, এরা শুধু জনগণের ইমোশন নিয়ে প্লে করে। আজকে দেখেন কোন রাজনীতিবিদের ছেলে মেয়ে দেখবেন যে তারা আজকে আপনি একটা মিছিল করবেন, মিটিং করবেন,
সামনের চেয়ারে বসবে, মিছিলের সামনে দৌড়াবে, কিন্তু ওখানে যদি কোনো ঝই ঝামেলা হয় তাদের কিন্তু একটা আঙুলও ভাঙে না, কিন্তু জনগণের রক্ত দিতে হয়। তো বাংলার জনগণ আর কত রক্ত দিবে? এই 24-এর আন্দোলনের পর আমরা ভেবেছিলাম আমাদের নতুন বাংলাদেশ আসছে, কিন্তু আমরা ভুল প্রমাণ করে দিলাম নিজেদেরকে নিজেরা। আজকে এই ভুল প্রমাণ থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। সেই শিক্ষা আমরা কার কাছে পাবো, কোথায় পাবো, কে করবে? আজকে 24-এর আন্দোলনের পর যদি বাংলাদেশের মাটিতে কোন পলিটিক্যাল লিডাররা যদি বিচার না চেয়ে থাকে, তাইলে তারা কি করবে? এই বিচার বাংলার মাটিতে কোনোদিন হবে না। সে আপনি বিডিআর হত্যা থেকে শুরু করে, শাপলা চত্বর থেকে শুরু করে রাজনৈতিক গুম খুন হত্যা যত কিছু হয়েছে, কোনো কিছুর বিচার হবে না। তাহলে আমরা কি প্রমাণ করে দিলাম? এই বাংলাদেশ হলো ভারতের অলিখিত অঙ্গরাজ্য। আজকে যদি আপনারা এই গঠনতন্ত্রকে সংশোধন করতে না পারেন এবং 2017-তে যে এমইউ সাইন করা হয়েছে সেটার যদি কোনো সংশোধন আনতে না পারেন, এই বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না অদূর ভবিষ্যতে। সেটা এই 24-এর আন্দোলনের পর আমরা জনগণ প্রমাণ পেয়ে গেছি। আজকে আমরা বিশ্বাস করতে পারছি না এই বাংলাদেশের পলিটিশিয়ানরা এই বাংলাদেশকে সঠিক হাতে রাখতে পারবে। সেজন্য আমরা খুবই দুঃখিত বলবো যে বাংলার জনগণ বারবার রক্ত দিতে দিতে, এবং তারাই রক্ত দিয়ে যাচ্ছে, আর যত পলিটিশিয়ানরা আছে এবং যত নেতারা আছে তাদের ছেলে মেয়েদেরকে বাইরে পাঠিয়ে তারা টাকার পাহাড় তৈরি করেছে এবং তারা শেষ জীবন সেখানে পার করবে বলে সবাই তৈরি হয়ে গেছে। ধন্যবাদ জনগণ আপনাদের সবাইকে, এবং আজকে আমাদের দর্শক যারা আমাদের এই শোটি দেখছেন, আপনাদের সবার কাছে আমরা বিনীত আবেদন করব যে আপনারা এই আমাদের চ্যানেলটি আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন, আমরা জনগণের পক্ষে কথা বলি এবং বাংলার জনগণের যা দরকার আমরা ঠিক তাই বলি। তাই আপনারা বেশি বেশি করে আমাদের এই চ্যানেলটা সবার ঘরে ঘরে ডোর টু ডোর পৌঁছে দিবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নীরা খুব ভালো বলেছেন। এবার ডক্টর মুজিব আপনাকে বলবো আজকের আমাদের পুরো আলোচনাটাকে আপনারা সামারাইজ করবেন, এবং পাশাপাশি একটা কথা আপনাদেরকে বলে রাখি, বিএনপির বেশ কিছু লোকজনরা বলছে, এখানে মন্তব্যের মধ্যে থ্রেট করছে যে কবরে দেশে আয় তোরে মাইরা ফেলামু, ছিড়া ফেলামু, ডক্টর মুজিব দেশে আয় তোরে মাইরা ফেলামু, ছিড়া ফেলামু, এ ধরনের কথাবার্তা। এরা বিএনপি না, এরা বিএনপি না, এরা বিএনপির নামধারী আওয়ামী লীগ। এরা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এরা ভারতের ইন্টারেস্ট প্রোটেক্ট করছে, এরা বাংলাদেশের ইন্টারেস্ট প্রোটেক্ট করছে না। তো যতই তারা থ্রেট দেখ না কেন, আমরা এই থ্রেটকে মানি না। এরা আমাদেরকে কিচ্ছু করতে পারবে না। নীরা অনেক ধন্যবাদ। মুজিব ভাই, আমি আপনার কাছে যাব কনক্লুশন শোনার জন্য। শুনে প্রথম কথা বলি যে একটা প্যাট্রিয়ট কখনোই কোনো কিছুতে ভয় পায় না, এখানে ভয়ের কিছু নাই। আমি যখন বয়স 16.5 বছর, 71-এ 25শে মার্চ রাত্রে আমি রাস্তায় ফাইট করছিলাম। 4 এপ্রিল আমি পাকিস্তান আর্মির হাতে বন্দী হয়ে যখন আমি মুক্তিতে যাওয়ার সময়, এবং আমি টর্চার হই পাকিস্তান আর্মি, কিন্তু এখানে মাথা নত করিনি। মৃত্যু থেকে ফিরে এসেছি, মাথা নত করতে হয়নি আমাকে। বিএনপির ছাত্রদল যেদিন তৈরি হয়, ফার্স্ট মিটিং কলা ভবনে, যেখানে আরঙ্ক থ্রেট করছিল যে কি করে মিটিং হয় সে দেখে নেবে, সেই মিটিং এর মধ্যে 50 জনের মধ্যে আমি একজন, ডাক্তার মুজিব ছিলাম, ঢাকা মেডিকেল কলেজ থেকে। এবং এরশাদের সময় যখন আমাদের উপরে স্টিমুলা চালানো হয় বিএনপির, আমি তখন জাতীয় যুব সংসদ সেন্ট্রাল কমিটি মেম্বার ছিলাম। আমি দেশ থেকে পালিয়ে আসছি, কিন্তু আমি এরশাদের সাথে কম্প্রোমাইজ করিনি। আমি তখন ডাক্তার, আমি কম্প্রোমাইজ করে অনেক কিছু করতে পারতাম, আমি করিনি, দেশে চলে আসতে পারিনি। এবং এই দেশে এরশাদ বিরোধী আন্দোলন, শেখ হাসিনা বিরোধী আন্দোলন, সবকিছুতে আমি অংশগ্রহণ করেছি, এবং ফেলানি মৃত্যুকে আমি দেশের পক্ষে আমি কাজ করেছি। তো ভয় ভীতি নিয়ে রাজনীতি হয় না।
একটা দেশপ্রেমিক যে সে ভয় যদি সে পায় তাহলে সে কোনো যুদ্ধে যেতে পারবে না। ওইসব ভয় ভীতি দিয়ে ন্যায় যেখানে আছে সেখানে ন্যায় কথা বলবেন। এখানে বিএনপি কি বললো, আওয়ামী লীগ কি বললো, শেখ হাসিনাকে ভয় পাই নাই, তার শেখ মুজিবের ছেলেরে ভয় পাই নাই, আর এখন এই বয়সে এসে যদি আমি বিএনপির কোন ছেলে কি বলে এটা ভয় পায়া চুপ হয়ে থাকি, দুঃখজনক। বরং আমি ওই ভাইকে বলবো যে যে এই থ্রেটটা করতেছে, আপনি নিজেকে জিজ্ঞেস করেন আপনি কি সত্যিকারে জিয়া রহমান বিএনপি করেন কি করেন না। আপনি যদি সত্যিকারে জিয়া রহমান বিএনপি করেন তাহলে আমি যে কথাগুলো বলি এটাকে আপনি সাপোর্ট করবেন। আর আপনি যদি সত্যিকারে জিয়া রহমান বিএনপি না করেন, আপনি সত্যিকারে বিএনপি আদর্শ না মানেন, তাহলে আপনি এই ধরনের থ্রেট করতেই পারেন, কারণ আপনার নিজের মধ্যেই গলদ আছে। আপনি লজিক্যালি আমার সাথে আমি যে কথাগুলো বলি আপনি বলেন যে আমি এই কথাটা বা মিল্টন বা আমরা কি এই কথাটা রং বলছি, এবং আপনি যুক্তিতে কথা বলেন। যেহেতু আপনার কাছে যুক্তি নাই, আপনি শক্তি প্রয়োগ করতে চান, ওই শক্তি প্রয়োগ করে কোনো লাভ নাই। ওগুলা বহু দেখা যাচ্ছে, পাকিস্তান আর্মি দেখছি, শেখ মুজিবের আমল দেখেছি, এই হাসিনা আমলও দেখেছি, সুতরাং ওইসব করে লাভ নেই। এখন আসেন আজকের কথায় বলি। প্রথম কথা হলো, আমি বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণের প্রতি সাংঘাতিক বিশ্বাস করি। তারা সবসময় রাইট জিনিসের বেছে নেয় এবং হিস্টোরিক্যালি তাই হয়েছে। একটা আন্দোলন, জুলাই আন্দোলন হয়ে গেছে, দুঃখজনক হলো সত্যি যারা আন্দোলন লিড করেছিলেন তারা এমন কিছু লোককে বিশ্বাস করেছেন যারা আমাদেরকে পুরো আন্দোলনকে বেসিক্যালি তারা বিশ্বাসঘাতকতার রোল প্লে করেছেন, এবং তারা ভারতের সেকেন্ড থার্ড টিয়ারে যে প্ল্যান ছিল সেটার মধ্যে আটকে গেছে। তবে জনগণ আটকায় নাই, জনগণ আটকায় নাই, জনগণ দেশপ্রেমিক, এবং জনগণ দেশপ্রেমিক বলেই আপনি যদি একটু আগে যে কথাটা বললেন, আপনি সার্ভে করেছেন, এবং আপনি যদি আপনার সোশ্যাল মিডিয়া ধরেন, সবকিছু ধরেন, আপনি দেখবেন জনগণ যেহেতু এই আমাদের রাজনৈতিক দল এবং তাদের নেতাদের নানা রকম কর্মকাণ্ডকে সাপোর্ট করেন না, তার কারণে বড় বড় পার্টি, অত্যন্ত পপুলার পার্টি, সেই পার্টির তারা পপুলারিটি হারিয়ে ফেলছে। এটা শো করে যে জনগণ কনসাস, জনগণের নৈতিকতা স্ট্রং, জনগণের বিপ্লবের চেতনা ইজ স্ট্রং, এবং স্ট্রং বলেই তারা এক ব্যক্তি বা এক দলকে অন্ধভাবে তারা সাপোর্ট দিতে পারছে না এখন। এবং আমাদের এই নেতারা বা দলগুলো যতক্ষণ পর্যন্ত না বুঝবে যে জনগণের চেতনা কোথায়, আমি রাজনীতি করি জনগণের জন্য, আমার জন্য না, এই জিনিসটা যখন পর্যন্ত আপনি না বুঝবেন, তখন হবে কি যে আপনি জনগণ থেকে আস্তে আস্তে দূরে সরে যাবেন, এবং সেটাই এখন হচ্ছে। যার কারণে ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটির মতো জায়গাগুলোতে আপনার শিবিরের মতো একটা দল যেটা এত বছর রাজনীতি করতে পারেনি, তারা এত বিপুল ভোটে জিতে যায়। রিফ্লেকশনটা হলো সাধারণ ছাত্র সমাজ, তারা ফিল করতেছে যে অন্যান্য দল, শিবিরের বিরুদ্ধে যেসব দলগুলো দাঁড়াচ্ছে তারা সাধারণ ছাত্র সমাজের চেতনাকে আপহোল্ড করেন না, এবং এই কারণেই তারা পপুলারিটি হারাচ্ছে। একইভাবে আমি বিশ্বাস করি আপনি যদি বিএনপির যারা গ্রাসরুট লেভেলে কাজ করে তাদের বক্তব্য দেখেন, আমি বিশ্বাস করি জনগণ বিএনপি থেকে এবং অন্যান্য বড় বড় রাজনৈতিক দল থেকে যারা দেশের স্বার্থে কথা বলতেছে না, যেসব শুধু নেতা, আগে যেমন ছিল নেতার পরিচয় একটা দল তুলতো, এখন কিন্তু মানুষের জনগণ এটা বিশ্বাস করে না। আপনারা দেখতে চাই, জনগণ দেখতে চায় একটা দল কি রিপ্রেজেন্ট করে। তার কারণ হচ্ছে কি যে অনেক বড় বড় নেতা, অনেক বড় বড় পার্টি তাদের পপুলারিটি হারিয়ে ফেলছে। তো যতক্ষণ পর্যন্ত এই রাজনৈতিক দলগুলো সত্যিকারের রাজনীতি না করবে, জনগণের পক্ষে রাজনীতি না করবে, এবং যতক্ষণ পর্যন্ত তারা শো না করবে যে তারা 100% প্যাট্রিয়ট, তারা 100% অনেস্ট, তাদের একটা ভিশন আছে, তারা ইন্ডিপেন্ডেন্ট, এবং তারা সেই যোগ্যতা আছে এই দেশকে লিড করার মতো, এই দেশকে একটা সার্বভৌম রাষ্ট্র তৈরি করার মতো, তখন পর্যন্ত কিন্তু জনগণ তাদের সাথে থাকবে না। কিছু আগে একটা ঘটনা বলি, আপনার পাকিস্তান এবং চায়নার সাথে মিলে বাংলাদেশ J-10 বিমান আনার কথা বাংলাদেশে, এটা নিয়ে অনেক কাজ হয়েছে, অনেক কিছু আগিয়ে গেছে, কিন্তু ভারত অবজেকশন দেওয়াতে আজকে এটা আসতেছে না। এটা ভেরি স্যাড আমাদের জন্য। তার মানে ভারত অবজেকশন দিলে আমি আমার দেশের নিরাপত্তাকে কম্প্রোমাইজ করব, এটা প্যাট্রিয়টিজম নয়, এটা প্যাট্রিয়টিজম নয়। তো এইখানে ব্যাপারে প্যাট্রিয়টিক পার্টি যেগুলো নিজেকে বলে যে আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করব, তাদের কাছ থেকে আমি আশা করছিলাম যে তারা এটা নিয়ে সোজা একটা আওয়াজ তুলবে, কিন্তু দুঃখজনক হলো সত্যি
সকল বড় বড় রাজনীতিবিদ, রাজনৈতিক দল তারা এগুলো নিয়ে নিশ্চুপ। এই নিশ্চুপ যে এটা জনগণ কিন্তু বুঝে নিচ্ছে যে এই দলগুলো বা এই নেতাগুলো ভারতপন্থী এবং ভারতের থামের নিচ থেকে তারা বের হতে পারবে না। সুতরাং জনগণ কিন্তু তাদের সাথে থাকবে না। আপনি ধরে নিতে পারেন একটা ইলেকশন করে জোর জবরদস্তি করে একটা সরকার আপনি তৈরি করতে পারেন, কিন্তু ওই সরকারটা দেশ চালাতে পারবে কিনা অথবা আরেকটা আন্দোলন আসবে কিনা এটা বলা যায় না। বাংলাদেশের লোক, সাধারণ লোক আন্দোলন করতে সবসময় তৈরি, দেশের জন্য রক্ত দিতে সবসময় তৈরি, যদি তারা দেখে যে যেই সরকারি আসুক না কেন আগামীতে তারা জনগণের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবে না এবং জনগণের কাজ করবে না, তাদেরকে আন্দোলন করে আওয়ামী লীগকে যেভাবে সরিয়ে দিচ্ছে উইথ এভরিথিং পসিবল শক্তি না, তারা যখন টিকতে পারে নাই, বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এমন নাই যে তারা 10 দিন টিকতে পারবে যদি জনগণ রাস্তায় নামে। সুতরাং আমি বিশ্বাস করি জনগণের উপরে এবং আমি চাই জনগণ যাতে সজাগ থাকে, দেশের নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব, দেশের স্বাধীনতা কোনোভাবে যাতে কম্প্রোমাইজ না হয় সেদিকে যাবার সজাগ থাকি। আজকে এইটাই আমি আপনার এই প্রোগ্রাম থেকে সব জনগণকে আমি রিকোয়েস্ট করব। আর যারা সত্যিকার অর্থে রাজনীতি করেন দেশের জন্য, যারা দেশকে ভালোবেসে রাজনীতি করেন, তাদেরকে আমি বলবো যে আপনারা সোচ্চার হন। আপনারা যেখানেই আছেন, যেই দলেই থাকুন না কেন, আপনি মেক শিওর করেন আপনার দল জনগণের পক্ষে কাজ করে, দেশের পক্ষে কাজ করে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কাজ করে এবং এই দেশটাকে একটা শক্তিশালী দেশে তৈরি করার জন্য কাজ করে। ধন্যবাদ। ডক্টর মুজিব এবং নিরুনিরা, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আপনারা খুব ভালো আলাপ আলোচনা করেছেন, সচেতন করেছেন। ইনশাল্লাহ ভবিষ্যতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আবার কথা বলবো। ডক্টর মুজিব এবং নিরুনিরা, আমি এবার আমার কনক্লুশন করব। আপনারা চাইলে আমার সাথে থাকতে পারেন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। আজকের যে আলোচনায় আমরা কথাটা বলেছি যে বিএনপির 31 দফার ভিতরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, দুর্নীতি এগুলো বন্ধে কোনো দফা তাদের নাই। দর্শকবৃন্দ, একটা কথা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সে কথাটা হচ্ছে এই। আপনি মুখে বললেন, ডক্টর মুজিব আপনাকে বলেছে যে আপনারা মুখে বললেন আমি মিথ্যা কথা বলবো না, মানে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, কিন্তু সারাদিন আমি মানুষের পাছে আঙ্গুল দিয়ে বেড়াবো, সারাদিন আমি মিথ্যা কথা বলবো, সারাদিন আমি ভণ্ডামি করব, সারাদিন আমার জন্য মানুষ সাফার করবে। এরপরে আপনার 31 দফার ভ্যালুটা কোথায় থাকে? 31 দফার আর কোনো ভ্যালু থাকে না। আপনি আপনার ভ্যালুটাকে নিজে ছিঁড়ে ফেলেন। বিএনপি নির্বাচনে যাওয়ার আগে গত 13-14 মাসে বিএনপি প্রমাণ করেছে যে তারা হায়না ছিল, তারা ছিল বুভুক্ষ হায়না। এখন তারা জোর করে চাঁদাবাজি করবে, এখন তারা টেন্ডারবাজি করবে, এখন তারা দখলবাজি করবে। তারেক রহমান একদিকে বলে যে যারা চাঁদাবাজি করবে তাদেরকে পুলিশে ধরিয়ে দিন, আবার উনি দেশের সবচেয়ে বড় চাঁদাবাজ এবং অর্থ পাচারকারী এস আলমের শাগরেদ, এস আলমের ম্যানেজার সালাউদ্দিনকে বানাবেন দলের মহাসচিব। উনি বলবেন কোন দখলবাজিকে টলারেট করা হবে না। অথচ গোরখোদক আব্বাস এখনো বিএনপির নেতা, ভবিষ্যতে দেখা যাবে এই বেটা হবে মন্ত্রী। বিএনপি বলে যে আমরা কোন প্রকার দুর্নীতি আমরা সহ্য করব না, যেখানে আব্দুল আউয়াল মিন্টু তার টেবিলে হাসিনার ছবি দিয়া লোন নিয়ে লোন পরিশোধ করে না। সাদেক হোসেন খোকা দলের সাথে, দলের নেত্রীর সাথে বেইমানি করে দেশ থেকে পালিয়ে যায়, তাদেরকে এখনো দলে ওয়েলকাম করা হয়। যেই দলের ফরেন পলিসি উপদেষ্টা হুমায়ুন কবির সরাসরি ফ্রডের সাথে জড়িত, জালিয়াতির সাথে জড়িত, দেশদ্রোহিতার সাথে জড়িত, তাকে তারা নেতা নির্ধারণ কইরা পাঠায় ডক্টর ইউনূসের সফর সঙ্গী কইরা। এখন বিএনপির লোকজনরা এসে আমাকে ধমক দেয় অথবা এখানে গালি দেয়, আপনাদেরকে আমি আপনাদের ধমকের মূল্যটা আমি আমার কাছে কি এটা বলি। বিএনপির যেসব লোকজনরা এই টক শোতে এবং ব্যক্তিগত জীবনে ধমক দেওয়ার চেষ্টা করেন, আমি যে পেশাব করি ওই পেশাবে কখনো কখনো ফেনা হয়,
আপনাদের এই ধমকগুলো আমার কাছে ওই পেশাবের ফেনা। এবার বুঝে নেন আপনাদের ধমকের মূল্য কতটুকু আমার কাছে। আপনারা বলছেন আমাকে মানে মনে করেন আমাকে ইন্টিমিডেট করবেন, আবার আমাকে আপনারা বলেন যে জেকব মিল্টনের শোতে যারা বিএনপির যাবে আমরা তাদের বিরুদ্ধে যাব। আপনাদেরকে একটা কথা বলি, নেরিকুত্তা সবসময় সত্যকে ভয় পায়, হায়না সবসময় সত্য এবং সততা এবং নীতিবোধকে ভয় পায়। দুর্নীতিগ্রস্ত চাঁদাবাজ কুত্তার বাচ্চা হায়নার বাচ্চারা সত্যকে ভয় পায়। আপনারা যারাই এসে গালি দেওয়ার চেষ্টা করেন আপনারা ভয় পাচ্ছেন। আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়ার আদর্শে আপনারা বিশ্বাস করেন না, আপনারা দুর্নীতিতে বিশ্বাস করেন। আপনারা নিজের মা বোনদেরকে ভোট দিয়ে যেভাবে রাজনীতি করেছে আপনারাও ঠিক একইভাবে ওই রাজনীতিতে আপনারা বিশ্বাস করেন, যার জন্য আপনারা জামাতকে বলে বেড়ান রাজাকার, জামাতকে বলে বেড়ান ধর্ষক, অথচ জামাত যেই ভালো কাজগুলো করছে ওই কাজে আপনারা কম্পিটিশন তৈরি করছেন না, নিজেদের মধ্যে সৎ নেতা তৈরি করছেন না, নিজেদের মধ্যে যোগ্য নেতাকে পজিশন দিচ্ছেন না। তারেক রহমান ওখানে বসে এখন মনোনয়ন বাণিজ্যে সে বসে আছে, তার আশেপাশে হুমায়ুনকে বসিয়েছে, আনোয়ার হোসেন খোকনকে বসিয়েছে, আব্দুল আউয়াল মিন্টুকে বসিয়েছে, সামা ওবায়েদকে বসিয়েছে, আমির খসরু মাহমুদ চৌধুরীকে বসিয়েছে। কেন বসিয়েছে? কে কোথা থেকে কত টাকা নিয়ে আসতে পারো আশ্রয় দিচ্ছে দখলবাজদের। গোরখোদক আব্বাস তাকে পজিশন দেবে, তার জন্য নমিনেশন হবে। আমি শুনেছি এসব নেতাদের ভাগ করে দিছে, মির্জা আব্বাসের জন্য এতগুলো মনোনয়ন, ওখানে তারেক জিয়া পয়সা নেবে না, বুঝেছেন? সালাউদ্দিনের জন্য এতগুলো মনোনয়ন, ওইখানে তারেক জিয়া বকরা নেবে না। চিটাগংয়ে সালাউদ্দিনের জন্য এতগুলো নমিনেশন, তারেক জিয়া ওখান থেকে পয়সা নেবে না। এটা যদি হয় বিএনপির চরিত্র, তাইলে ওই বিএনপি বাংলাদেশকে 31 দফা দিয়ে শোষণ মুক্ত একটা সমাজ ব্যবস্থা গড়বে, একটা ফরেন পলিসি অ্যাডপ্ট করবে, এটা আর কেউ বিশ্বাস করলেও গরু ছাগলেও একথা বিশ্বাস করবে না। একটা কথা আমি বলি, জামাত ইসলামের লোকজনরা ফেরেশতা, এই কথা আমি বলি না, তাদের ভিতরে 2-4টা হারামজাদা বদমাইশ জালিয়াত থাকবে না আমি এই কথা বলছি না, আছে তাদের মধ্যে। আমি গতকালকের বলেছি, স্ট্যাটিস্টিক্স যদি আপনারা চিন্তা করেন সেক্ষেত্রে ভালোর দিক বেশি। বাংলাদেশে যে সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে, বাংলাদেশে যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, একদল রক্ত দেবে এবং জীবন দিবে, আর আরেক দল কুত্তার বাচ্চা হায়না এসে ফায়দা লুটবে। বাংলাদেশের রাজনীতির ন্যারেটিভ এখন এইটা, সাধারণ জনগণ জীবন দেবে এবং আরেক দল হায়না আছে ওখানে পয়সা খাবে। এটা যদি হয় বাংলাদেশের রাজনৈতিক চর্চা, এটা যদি হয় বাংলাদেশের রাজনীতির উদ্দেশ্য, তাইলে আমাদের মুক্তিযুদ্ধের সময় 2 লাখ মরুক আর 30 লাখ মরুক, এটার দরকারটা কি ছিল? আমরা যদি ভারতীয় আধিপত্যবাদ মেনে নিয়ে বাংলাদেশের রাজনীতি করতে হয়, তাহলে জুলাই আগস্ট বিপ্লবের দরকার কি ছিল? সেনাপ্রধান মীর জাফর ইউনিফর্ম পরে রাজনৈতিক নেতাদের সাথে দেখা করে, তাহলে সেনাবাহিনীর ডিসিপ্লিন রাখার দরকার কি ছিল? সেনাপ্রধান মীর জাফর রাজনৈতিক কাজে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বতোভাবে অসহযোগিতা করে, বেইমানি করে, রাষ্ট্রতন্ত্র পরিচালনায় টোটাল ব্যর্থতা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘাড়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে। তাইলে
আর্মি ডিসিপ্লিনের আর দরকার কি ছিল? দেশের সামরিক এবং বেসামরিক আমলারা কখন এ ধরনের আচরণ করে জানেন? রাজনৈতিক নেতারা যখন অযোগ্য হয়। সশস্ত্র বাহিনীর অফিসাররা এবং কর্মচারীরা, প্রজাতন্ত্রের কর্মচারীরা এ ধরনের আচরণ কখন করে? যখন রাজনৈতিক নেতৃবৃন্দ অযোগ্য হয়, অসৎ হয়, দেশদ্রোহী হয়, নীতিহীন হয়। আপনারা বলবেন বিএনপি ক্ষমতায় আসবে, ক্ষমতায় এসে কি হবে? ওয়াকার তাদেরকে কানে ধরে উঠবস করাবে, থাপ্পড় চোপাট দিবে এবং 2 দিন পর পর ওয়াকার ভারতে যাবে তাদের পাচাটার জন্য, এবং ওখানে পাচারতে গিয়ে 12টা ঘোড়া নিয়ে আসবে মঈনের মতো, এবং আপনারা তখন দাস দাসীদের মতো আচরণ করবেন। তখন আবার আমি আমার গালি চালাতে থাকবো, আমি আমার বিপ্লব চালাতে থাকবো। তখন আমার সাথে এসে বলবেন, হ্যাঁ এটা কেন হইল? আমার কথা কান খুলে শুনে রাখেন। আমি একটা কথা বলি, ধরেন কথার কথা, জামাত যদি সরকার গঠন করে, মনে রেখেন তারা যখন একটা ভুল কাজ করবে, তারা সেম গালি আমার কাছ থেকে পাবে, আমি যেভাবে হাসিনাকে গালি দিয়েছি, আওয়ামী লীগকে গালি দিয়েছি। জামাত যদি কখনো সরকার গঠন করে এবং তারা যদি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির মতো দেশদ্রোহী করে, নীতিহীনতা করে, দেশের ক্ষতি করে, আপনারা মনে রেখেন আমি জেকব মিল্টন আপনাদের কাছে ওয়াদাবদ্ধ, তাদের 14 গোষ্ঠী আমি উদ্ধার করব। কিন্তু একটা কথা, আমি যোগ্যতা ভিত্তিক বিচারে যোগ্য নেতা পাবো না, অভিজ্ঞতা ভিত্তিক বিচারে একজন অভিজ্ঞ নেতা পাবো না, কিন্তু একজন নীতিবান সৎ নেতাও আমি পাবো না। এটা কি হলো? দর্শকবৃন্দ, আপনাদেরকে একটা কথা বলি, আপনারা কি জানেন সবচেয়ে সাদাসিধা রাষ্ট্র পরিচালনায় অনভিজ্ঞ কিছু লোক আফগানিস্তানে সরকার পরিচালনা করছে? আমি কয়েকদিন আগে শিকাগো ট্রিবিউনে একটা আর্টিকেল পড়লাম। শিকাগো ট্রিবিউনের আর্টিকেলে বলে যে বিশ্বের সবচেয়ে সৎ সরকার। আমি বলছি, আমি একবার চিন্তা করলাম এটা মিথ্যা কথা। আফগানিস্তানের সরকার নাকি পৃথিবীর সবচেয়ে সৎ সরকার। আমি এখনো বিশ্বাস করি না। শিকাগো ট্রিবিউনের এই আর্টিকেলটা আমি যখন পড়লাম যে আফগানিস্তানের সরকার সবচেয়ে সৎ সরকার, বলছে তারা অভিজ্ঞ না, তারা পাশ্চাত্যের মতো আধুনিক না, কিন্তু তাদের ভিতরে কোনো দুর্নীতি কাজ করে না, এবং রাজার ছেলে রাজা হবে না, নেতার ছেলে নেতা হবে না, তারা গণতান্ত্রিক মূল্যবোধকে একত্র করে তারা দেশ চালাচ্ছে। আমরা এতটাই দুর্ভাগ্য, আমাদের যোগ্য নেতা থাকবে না সামনে, শিক্ষায় যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, আমাদের থাকবে না অভিজ্ঞতা, এবং আমাদের নেতারা থাকবে দুর্নীতি পরায়ণ এবং ভারতীয় চাকর। এটা কি যখন আমরা মেনে নেই, তখন জেকব মিল্টনকে তো গালি দেওয়ার জন্য হাজির হবেই। আমাকে লোকজন গালি দিবে, এটা আমার জন্য আশীর্বাদ। একবার গালি দিয়েন না, সারাদিন আমাকে গালি দিতে থাকেন। আর আমি দেশের 20 কোটি মানুষের কাছে ওয়াদাবদ্ধ, আমি একটা সত্যকে বারবার রিসার্চ করব এবং বারবার আপনাদের সামনে আমি এনে হাজির করব। বিশ্বাস করা এবং না করা, ইটস আপ টু ইউ। কিন্তু শেষ বিচারের দিন আপনারা বলতে পারবেন না যে সত্যটা আপনার সামনে উপস্থাপন করা হয় নাই। শেষ বিচারের দিন আপনারা বলতে পারবেন না আপনাদেরকে হুঁশিয়ার করা হয় না। আমাকে গালি দিতে থাকেন, আমার কথাবার্তাকে গালি দিতে থাকেন, কোনো অসুবিধা নেই, কিন্তু
আজকের আলোচনার বিষয়বস্তু যে বিএনপির 31 দফায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, দুর্নীতি বন্ধের কোনো দফা নাই, কথাটাকে কান খুলে আপনারা শুনে রাখেন। এটা